আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজকের লাইভ ক্লাস হচ্ছে এসএসসি 22, 23 এবং 24 ব্যাচের জন্য। আশা করি ক্লাসটা সবার উপকারে আসবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা বা স্টেটস অফ ম্যাটার। সো অধ্যায়টা যেহেতু আমরা পুরো অধ্যায়টা টাচ করার চেষ্টা করব বা অধ্যায়ের যত টপিক আছে সবগুলো আলোচনা করার চেষ্টা করব। সো যারা যারা চলে আসছে অলরেডি সবাই হচ্ছে নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং তোমাদের বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার করতে পারো। আজকের পুরো ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব পুরো অধ্যায়টাকে রিভিউ করার জন্য বা পুরো অধ্যায়টা নিয়ে আলোচনা করার জন্য। সো এই মুহূর্তে যারা চলে আসছো তারা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আর কে কোন স্কুল থেকে বা কোন জায়গা থেকে দেখছো এবং হচ্ছে কে কোন বেচের একটু আমাদের কমেন্টে জানাও। আর হচ্ছে আমার সাউন্ড ঠিক আছে কিনা, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাবা। আমরা শুরু করে দিব ক্লাসটা। কে কোন বেচের এবং হচ্ছে কে কোন জায়গা থেকে দেখছো একটু আমাদেরকে জানাও। ওকে, ইতিমধ্যে অনেকে চলে আসছো, অনেকে কমেন্ট করতেছো। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা যাতে তারাও ক্লাসটা করার সুযোগ পায়। আমাদের এসএসসি লাইভ ক্লাস অনেক দিন অফ ছিল, আমরা আবার শুরু করছি ইনশাল্লাহ। প্রতি বৃহস্পতিবারে কেমিস্ট্রি লাইভ ক্লাস হবে। আর ইতিমধ্যে তোমাদের জন্য এসএসসি 22 ব্যাচের পরীক্ষা স্থগিত হওয়ায় তোমাদের জন্য আমরা অফলাইনে সবগুলো সাবজেক্টের পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি। শুরু হবে 25 তারিখ থেকে। সোহেল স্যার সায়েন্স চেম্বার গ্রুপ পেজ এবং ফিল্ড সায়েন্স গ্রুপের মধ্যে তোমরা ইতিমধ্যে রুটিন পেয়ে গেছো। ওখানে তোমাদের একটা গুগল ফর্ম দেওয়া আছে, ওই ফর্মে তোমরা রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশ নিতে পারো একদম ফ্রিতে। এবং হচ্ছে তোমাদের ওইগুলোর সলভ ক্লাস এবং হচ্ছে মেন্টর কেয়ারিং সব কিছুই থাকবে জুম এবং লাইভের মাধ্যমে। সো এসএসসি 22 ব্যাচের জন্য আমাদের এই অ্যানাউন্সটা তোমরা সবাই ফ্রেন্ডদেরকে জানাই দিতে পারো। একদম ফ্রিতে সবগুলো ক্লাস এবং পরীক্ষায় তোমরা অংশ নিতে পারো। এসএসসি 23 এবং 24 ব্যাচের জন্য আমাদের ক্লাস 9, 10 ফ্রি কোর্স, এটা ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে এবং হচ্ছে আমার লাইভের পোস্টের মধ্যেও দেওয়া আছে। ওই গ্রুপে অ্যাড হতে পারো। আমাদের কোনো লাইভ ক্লাসের আগে আমরা ওখানে অ্যানাউন্সটা দিয়ে থাকি। সো যারা যারা চলে আসছো তারা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। আমি শুরু করে দিচ্ছি। অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা। অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা, কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার। অধ্যায়টা মেইনলি এখানে বেশি কিছু টপিক নাই, কিন্তু এই টপিক থেকে পরীক্ষায় একটা পূর্ণাঙ্গ সিকিউ আসতেও পারে, না হয় হয়তো 4 নাম্বার 7 নাম্বার 4 নাম্বার বা 7 নাম্বারের জন্য এখান থেকে কোয়েশ্চেন হতে পারে, অর্থাৎ প্রয়োগ আসতে পারে, অথবা উচ্চতর দক্ষতামূলক প্রয়োগ আসতে পারে, জ্ঞানমূলক অনুধাবন না আসতে পারে, অথবা 10 নাম্বারের জন্য এখান থেকে আসতে পারে। আর যদি সৃজনশীলে নাও আসে এখান থেকে তো এমসিকিউ অবশ্যই আসবে। সো আজকের ক্লাস আমরা সব কিছু নিয়ে একদম আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা। প্রথমে আমাকে জানতে হবে পদার্থ কি। পদার্থ কি? প্রথমে আমাকে জানতে হবে পদার্থ কি। আমাদের এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুকে দুইটা ভাগে ভাগ করা হয়, বা আমাদের মহাবিশ্বে কী কী আছে সেগুলোকে মেইনলি দুইটা অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। মেইনলি আমাদের মহাবিশ্বে যা কিছু আছে সেটা হচ্ছে দুইটা অংশে, একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। আমি একটু বেসিক থেকে আলোচনা করতেছি, পদার্থটা কোত্থেকে আসছে বা আমরা কেন এটা নিয়ে পড়াশোনা করব। পদার্থ এবং শক্তি। তোমাকে যদি জিজ্ঞেস করি পদার্থ কাকে বলে, তুমি বলবা যার বর আছে, জায়গা দখল করে বল প্রয়োগে বাধা দিবে তাকে আমরা পদার্থ বলবো। অর্থাৎ পদার্থের তুমি ক্রাইটেরিয়া দিচ্ছ, যার বর আছে, জায়গা দখল করবে এবং বল প্রয়োগে বাধা দিবে, সেটাকে তুমি পদার্থ বলতেছ। শক্তি কাকে বলে স্পেসিফিক কোনো সংজ্ঞা দিতে না পারলেও তুমি বলবা যার বর নাই, জায়গা দখল করে না, বল প্রয়োগে বাধা দেয় না, এক স্থান থেকে অন্য রূপে যেতে পারে, বা এক রূপ থেকে এক রূপে অন্য রূপে পরিবর্তন হতে পারে, সেটাকে আমরা শক্তি বলবো। ওকে, আমরা পদার্থ এবং শক্তি নিয়ে একটু আলোচনা করলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে পদার্থের অবস্থা থেকে মেইনলি আমরা এখানে পড়াশোনা করব পদার্থ নিয়ে। সো অধ্যায়টা শুরু করার আগে আমরা জেনে নিব অধ্যায়ের মধ্যে কী কী আছে কী কী না, কোন টপিকগুলো আমার পরীক্ষার জন্য বেশি পড়া উচিত, সেটার জন্য আমরা প্রথমে দেখব চ্যাপ্টার ম্যাপ। ওকে, আমরা প্রথমে চ্যাপ্টার ম্যাপটা একটু দেখি। অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা। আমরা এখানে মেইনলি পদার্থ নিয়ে পড়াশোনা করব। চ্যাপ্টার ম্যাপের মধ্যে আমরা এই অধ্যায়টাকে 5টা খণ্ডে ভাগ করব। সবাই একটু কাইন্ডলি চ্যাপ্টার ম্যাপটা তুলব। আমরা এখানে
পদার্থটাকে বা পদার্থের অবস্থা অধ্যায়টাকে 5টা টপিকে ভাগ করব। প্রথমে আমরা এখানে আলোচনা করব পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা পদার্থের অবস্থার মধ্যে আমরা আলোচনা করব পদার্থের 3টা অবস্থা: কঠিন, তরল এবং বায়বীয়। অর্থাৎ এখানে যে অণুপরমাণু থাকতেছে, অণুপরমাণুর বিন্যাস, ধর্ম এবং এদের ভিত্তিতে, এদের পারস্পরিক বিন্যাস বা ধর্মের ভিত্তিতে আমরা এদেরকে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ 3 ধরনের পদার্থ পেয়ে থাকি। কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ। আমাদের এই অধ্যায়ের প্রথম টপিকটাই হচ্ছে পদার্থের অবস্থা। 2 নম্বর টপিক আমরা কি আলোচনা করব? পদার্থের কণার গতিতত্ত্ব। 2 নম্বর টপিকটা হচ্ছে পদার্থের কণার গতিতত্ত্ব। পদার্থের কণার গতিতত্ত্ব আলোচনা করতে গেলে আমরা পাই আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর মধ্যে পাই হচ্ছে গতিশক্তি। আন্তঃকণা, সবাই ক্লাস ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আন্তঃকণা আকর্ষণ শক্তি পাই এবং হচ্ছে কণাগুলোর গতিশক্তি। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি। আন্তঃকণা এবং কণাগুলোর গতিশক্তি, এদেরকে যখন আমরা তাপমাত্রা দিচ্ছি, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি তাপের প্রভাবে তাপ দিলে বা তাপের প্রভাবে এরা 3টা অবস্থার মধ্যে চলে আসে: কঠিন, তরল, বায়বীয়। আমি দুইবারই লিখতেছি কঠিন, তরল, বায়বীয়। প্রথমে আমরা দেখব হচ্ছে পদার্থের অবস্থার মধ্যে কঠিন পদার্থ কারা, তরল পদার্থ কারা, বায়বীয় পদার্থ কারা, বা এদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকবে কঠিন, তরল এবং বায়বীয়। এইখানের মধ্যে আমরা দেখব পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি বা কণাগুলোর গতিশক্তির কারণে পদার্থ কঠিন থেকে তরল হচ্ছে এবং তরল থেকে বায়বীয় বা গ্যাসীয় হচ্ছে, সেটা আমরা আলোচনা করবো এই টপিকের মধ্যে। 3 নম্বর টপিক পাই হচ্ছে আমরা বিভিন্ন পদার্থের ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। বিভিন্ন পদার্থের ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। বিভিন্ন পদার্থের ছড়িয়ে পড়ার প্রক্রিয়া, এই টপিকের মধ্যে আমরা মেইনলি আলোচনা করব 2টা প্রক্রিয়া নিয়ে। একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে নিঃসরণ। ব্যাপন বা ডিফিউশন, নিঃসরণ বা ইফিউশন। ব্যাপন এবং নিঃসরণ। আমরা চ্যাপ্টার ম্যাপ দিচ্ছি কারণ হচ্ছে আমরা কোন কোন টপিকগুলো বেশি জোর দিয়ে পড়বো বা পরীক্ষায় কোন টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে সেটা বোঝার জন্য। ব্যাপন যেহেতু লিখলাম, এখানে ব্যাপন থেকে পরীক্ষা আসার মতো 5 স্টার একটা টপিক হচ্ছে ব্যাপনের ম্যাথ। ব্যাপনের যে ম্যাথ আছে, ব্যাপনের ম্যাথ আমরা প্র্যাকটিস করবো বা তোমাদের বলে দিব কোন ধরনের ম্যাথ আসতে পারে। তাহলে আমরা প্রথমে অধ্যায়টা বললাম পদার্থের অবস্থা। অধ্যায়টার মধ্যে আমরা 5টা টপিক পাই। 5টা টপিকের মধ্যে আমরা 3টা টপিক লিখলাম: পদার্থের অবস্থা, পদার্থের কণার গতিতত্ত্ব, বিভিন্ন পদার্থের ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। এরপরে লিখো পদার্থের অবস্থা পরিবর্তনের প্রক্রিয়া। পদার্থের অবস্থা পরিবর্তনের প্রক্রিয়া। পদার্থের অবস্থা পরিবর্তনের প্রক্রিয়া অর্থাৎ পদার্থের অবস্থাটা মানে হচ্ছে কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়, বা বায়বীয় থেকে তরল পদার্থ, তরল থেকে কঠিন। পদার্থের যে অবস্থা পরিবর্তন হচ্ছে, পদার্থের অবস্থা পরিবর্তনের কয়েকটা প্রক্রিয়া আছে, আমরা সেই প্রক্রিয়াগুলো নিয়ে এখানে আলোচনা করব। এর মধ্যে গলন আলোচনা যখন করব তখন আমরা গলনাঙ্ক বলবো। স্ফোটন নিয়ে আলোচনা করব তখন আমরা স্ফোটনাঙ্ক বলবো। স্ফোটন, মেল্টিং, গলন বা মেল্টিং, স্ফোটন বা বয়েলিং। গলন, স্ফোটন, বাষ্পীভবন বা ভেপোরাইজেশন, বাষ্পীভবন। ঘনীভবন বা কনডেনসেশন। পাতন, ঊর্ধ্বপাতন। পদার্থের অবস্থা পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আমরা গলন, স্ফোটন, বাষ্পীভবন, ঘনীভবন, পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে আলোচনা করব। এরপরে 5 নম্বর টপিকটা হচ্ছে একটা স্পেশাল কেস। একটা স্পেশাল কেসের মধ্যে আমরা কী নিয়ে আলোচনা করব? স্পেশাল কেসের মধ্যে আমাদের স্পেশাল কিছু থাকবে, অর্থাৎ এখান থেকে পরীক্ষায় আসে বা পরীক্ষা আসার মতো 5 স্টার ইম্পর্টেন্ট কিছু টপিক। একটা হচ্ছে মোমবাতির জ্বলন এবং পদার্থের 3 অবস্থা এবং তাপ প্রদানের বক্ররেখা।
বক্ররেখা, তাপ প্রদানের বক্ররেখা, তাপ প্রদানের বক্ররেখা। ওকে, আমাদের অধ্যায়টা হচ্ছে কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায় স্টেটস অফ ম্যাটার বা পদার্থের অবস্থা। অধ্যায়টাকে আমরা 5টা টপিকে ভাগ করলাম। 5টা টপিকের মধ্যে আমাদের পরীক্ষার জন্য কোনগুলোকে একটু জোর দিয়ে পড়া উচিত বা কোন জায়গা থেকে কোয়েশ্চেন বেশি আসার সম্ভাবনা সেটা আমরা চ্যাপ্টার ম্যাপের মধ্যে দেখব। সো আমরা প্রথমে চ্যাপ্টার ম্যাপটা লিখলাম। চ্যাপ্টার ম্যাপের মধ্যে আমরা আমাদের পদার্থের অবস্থা অধ্যায়টাকে 5টা বিভাগে বা 5টা টপিকে ভাগ করলাম। প্রথম টপিকটার নাম হচ্ছে পদার্থের অবস্থা। এখানে মেনলি আমার এমসিকিউতে আসার মতো কিছু টপিক আছে, কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ। কঠিন পদার্থের ধর্ম কী, বায়বীয় পদার্থের ধর্ম কী এবং হচ্ছে তরল পদার্থের ধর্ম কী, আমরা এগুলো বই থেকে রিডিং পড়ে নিব। এখান থেকে এমসিকিউ আসতে পারে বা বলতে পারে পদার্থের কঠিন তরল এবং বায়বীয় পদার্থের 2টা করে পার্থক্য লিখে এখান থেকে এমসিকিউ বা অনুধাবনে আসার মতো কোয়েশ্চেন থাকতে পারে। পদার্থের কণার গতিতত্ত্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পদার্থের কণার গতিতত্ত্ব আমরা স্টার্ট দিব। পদার্থের কণার গতিতত্ত্ব পরীক্ষায় বলতে পারে পদার্থের কণার গতিতত্ত্ব ব্যাখ্যা করো, বা অনেক সময় বোর্ডে কোয়েশ্চেন আসতে দেখা গেছে এই টপিক থেকে। পদার্থের কণার গতিতত্ত্ব এই টপিক থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। গণিতত্ত্ব লিখছি আমি, গতিতত্ত্ব। গতিতত্ত্ব আন্তঃকণ আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি পরিবর্তনের মাধ্যমে কীভাবে কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে কীভাবে বাষ্পীয় বা বায়বীয় পদার্থ হচ্ছে। পদার্থের ছড়িয়ে পড়ার প্রক্রিয়ার মধ্যে ব্যাপনের ম্যাথ পরীক্ষা আসতে পারে। ব্যাপন এবং নিঃসরণ ব্যাপন পরীক্ষা আসার মতো একটা টপিক বা বিগত বছরে আসতে দেখা গেছে। পদার্থের অবস্থা পরিবর্তনের মধ্যে আমরা গলন নিয়ে জানবো, এগুলার জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট এবং অনুধাবন এবং এমসিকিউর জন্য। স্ফুটন নিয়ে জানবো, বাষ্পীভবন, ঘনীভবন, পাতন, ঊর্ধ্বপাতন নিয়ে জানবো এবং স্পেশাল কেসের মধ্যে মোমবাতির জ্বলন এবং পদার্থের 3 অবস্থা, সেটা অনুধাবনের জন্য খুবই 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 হট ফেভারিট একটা কোয়েশ্চেন। মোমবাতির জ্বলন এবং পদার্থের 3 অবস্থা ব্যাখ্যা করো, বা মোমবাতির মধ্যে যে মোমবাতি জ্বললে যে উভয় পরিবর্তন হয় সেটা ব্যাখ্যা করো, বা মোমবাতির মধ্যে যে পদার্থের 3 অবস্থা দেখা যায় সেটা ব্যাখ্যা করো। তাপ প্রদানের বক্ররেখা, এই অধ্যায় থেকে যদি সিকিউতে আসার মতো কোনো টপিক থাকে সেটা হচ্ছে তাপ প্রদানের বক্ররেখা। কোনো টপিক থেকে যদি কোয়েশ্চেন না আসে, যদি এইখান থেকে কোয়েশ্চেন হয়, এইটা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা 80%। তাপ প্রদানের বক্ররেখা 80% এবং হচ্ছে ব্যাপনের ম্যাথ আসার সম্ভাবনা 70%। ওকে, এতটুকু পর্যন্ত সবার লেখা শেষ কিনা একটু আমাকে জানাও, আমি একটু চেক করব কে কোন জায়গা থেকে আসো, স্কুলের নাম এবং হচ্ছে কে কোন ব্যাচের একটু কমেন্টে জানাও। অনেকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ঠিকমতো দেখা যাচ্ছে কি না এবং হচ্ছে সব কিছু শোনা যাচ্ছে কিনা একটু জানাও কমেন্টে। অনেকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জিজ্ঞেস করতেছো? আলহামদুলিল্লাহ। যারা যারা ক্লাসে আসো তারা হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও বা লাইভটা শেয়ার করতে পারো যাতে তারাও ক্লাসটা করার সুযোগ পায়। ওকে, এটা সবার লেখা শেষ কিনা জানাও, আমি নতুন টপিকের মধ্যে যাব এখান থেকে। এরপর আমরা নতুন টপিক শুরু করব, সবার লেখা শেষ কিনা একটু জানাও। ফ্রম চট্টগ্রাম, আহমাদউদ্দিন ওসামা ফ্রম চট্টগ্রাম, বাংলাদেশ। সাইমা শাহরিন, 5 সিটি কর্পোরেশন। কে কোন জায়গা থেকে বা কে কোন স্কুল থেকে দেখতেছো আজকের ক্লাসটা একটু জানাও। ওকে, আমরা এরপরের টপিকে যাচ্ছি। আমরা একটা একটা করে টপিক শুরু করব। তিলোত্তমা বড়ুয়া, SSC 22 DKS। ওকে, আশা করি চ্যাপ্টার ম্যাপ সবার তোলা শেষ। আমরা এখান থেকে আজকে যে টপিকগুলো থেকে পরীক্ষা বেশি কোয়েশ্চেন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম টপিক আশা করি কঠিন পদার্থ কী, তরল পদার্থ কী, বায়বীয় পদার্থ কী, এগুলো তোমরা জানো বা এগুলো আমরা আমাদের রেগুলার ক্লাসে মেইনলি পড়াই থাকি। এগুলো লাইভ ক্লাস আসলে সব কিছুই তো পড়ানো সম্ভব না। আজকে আমরা এখানে 5টা টপিক থেকে আলোচনা করব। 5টা টপিক থেকে বা 5টা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে কণার গতিতত্ত্ব, ব্যাপনের ম্যাথ এবং হচ্ছে গলন, স্ফুটন, এগুলো আর হচ্ছে মোমবাতির জ্বলন বা স্পেশাল কেসটা নিয়ে আলোচনা করব। প্রথমে শুরু করা যাক পদার্থের কণার গতিতত্ত্ব। পদার্থের কণার গতিতত্ত্ব। পদার্থের কণার গতিতত্ত্ব। ওকে, তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি একটা পদার্থ কী নিয়ে গঠিত হয়? পদার্থ, মনে করো এটা একটা কঠিন পদার্থ, একটা কঠিন পদার্থ,
পদার্থ কী নিয়ে গঠিত হয়? তুমি বলবা পদার্থ গঠিত হয় কণা নিয়ে বা অণু পরমাণু নিয়ে। পদার্থ গঠিত হয় কী নিয়ে? অণু এবং পরমাণু নিয়ে। পদার্থ গঠিত হচ্ছে অণু পরমাণু নিয়ে, বা অণু এবং পরমাণু বা একাধিক অণু পরমাণু নিয়ে। পদার্থ গঠিত হচ্ছে অণু পরমাণু নিয়ে। এরপর আমি কোয়েশ্চেন করলাম, অণু এবং পরমাণুর মধ্যে অণু কি পরমাণু কি? অণু কি পরমাণু কি? বা অণু বড় নাকি পরমাণু বড়? পরমাণু বড়। দেখি বলো তো, অণু বড় নাকি পরমাণু বড়? নাম যেটা বড় সেটা অবশ্যই বড়। অনেকে আমার সাথে একমত, যেটা নাম বড় সেটা বড়, তাহলে পরমাণু বড় বলতেছে অনেকে। কিন্তু না, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। তাহলে মৌলিক পদার্থ কারা? মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে আমি ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাবো না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কারা? যেটাকে ভাঙলে আমরা আরও একাধিক মৌলিক পদার্থ পাবো, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে আমরা জানি পরমাণুটা হচ্ছে একদম ক্ষুদ্র কণিকা, তার চেয়ে বড় হচ্ছে অণু। এখন আমি এটা বলার কারণটা কি? তাহলে পদার্থটা গঠিত হচ্ছে অণু এবং পরমাণু নিয়ে। অণু এবং পরমাণু নিয়ে। এই যে অণু বলো পরমাণু বলো, একটা পদার্থ তো আর একটা অণু বা একটা পরমাণু নিয়ে গঠিত হচ্ছে না, এখানে একাধিক অণু থাকবে, একাধিক পরমাণু থাকবে। তাহলে অণু এবং অণুর মধ্যে অণু এবং অণু, পরমাণু এবং পরমাণু, পরমাণু, অণু এবং অণু যে আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত হচ্ছে, বা একটা অণুর সাথে আরেকটা অণু যেটার মাধ্যমে যুক্ত হচ্ছে, সেটা আণবিক আকর্ষণ শক্তি। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। পরমাণুর ক্ষেত্রে আন্তঃপারমাণবিক আকর্ষণ শক্তি। একটা পরমাণুকে যে শক্তির দ্বারা আকর্ষণ করতেছে বা যেটার মাধ্যমে তারা যুক্ত থাকতেছে, সেটা হচ্ছে আন্তঃপারমাণবিক শক্তি। আন্তঃআণবিক শক্তির উল্টা কথাটা যদি বলি, আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক শক্তির আরেকটা যদি উল্টা বলি, আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক দূরত্ব এটা বলতেছি কারণ হচ্ছে এখান থেকে এমসিকিউ থাকে। আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব। এখন যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং আন্তঃআণবিক দূরত্বের মধ্যে কোন পদার্থের বেলায়, কোন কঠিন তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে, অর্থাৎ কোন পদার্থ মানে আমি বোঝাচ্ছি কঠিন তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে কোন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে কম? কোয়েশ্চেনটা বোঝো। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে কম এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি। এটা দেখি কমেন্টে আমাকে উত্তর দাও। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কোন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে কম এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি? ওকে, সেটা উত্তর দাও, আমরা এখানে আলোচনা করি। তাহলে আমরা মনে করি একটা কঠিন পদার্থ নিলাম, এটা হচ্ছে একটা কঠিন পদার্থ। কঠিন পদার্থ, কঠিন পদার্থ গঠিত হচ্ছে অণু এবং পরমাণু দ্বারা। আমরা এখানে শক্তি দিলাম, এইখানে আমরা শব্দ শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি অনেক কিছু দিতে পারি। আমরা এখানে 9 10-এ মেনলি তাপ শক্তি নিয়ে আলোচনা করি। আমরা এখানে তাপ দিলাম, আমরা কঠিন পদার্থের মধ্যে তাপ দিলাম। তাহলে কঠিন পদার্থের অণুগুলা তাপ শক্তিটা গ্রহণ করবে। তাপ শক্তি গ্রহণ, তাপ শক্তি গ্রহণ করলো, অণুগুলো তাপ শক্তি গ্রহণ করলো। প্রত্যেকটা অণুর আবার অভ্যন্তরীণ শক্তি থাকবে না? প্রত্যেকটা অণুর অভ্যন্তরীণ শক্তি নিশ্চয়ই থাকবে। আমি যদি একটা অণুর ক্ষেত্রে স্পেসিফিক চিন্তা করি, মনে করি এটা একটা অণু, সেটার একটা অভ্যন্তরীণ শক্তি থাকবে না? আমি যেহেতু তাপশক্তি দিলাম, সে তাপশক্তিটা গ্রহণ করলো, বা পুরা পরমাণুটা বা পুরা অণুটা তাপশক্তিটা গ্রহণ করলো। এখানে অণু পরমাণুর সমন্বয়ে কঠিন পদার্থটা গঠিত হচ্ছে। কঠিন পদার্থ তাপশক্তি গ্রহণ করা মানে হচ্ছে প্রত্যেকটা অণু পরমাণু তাপশক্তিটা গ্রহণ করবে। তাহলে আমি বলতে পারি পদার্থের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, কণাগুলোর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। অভ্যন্তরীণ মানে নিজস্ব শক্তি, এটা একটু আবার কনফিউজ করিও না। আন্তঃআণবিক আকর্ষণ শক্তির সাথে এটা কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা পরমাণুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। অভ্যন্তরীণ শক্তি, তার অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাইছে। তাহলে একটা পরমাণুর যখন অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে কি হতে পারে? সে আগে যে অবস্থানে ছিল, সে অবস্থান থেকে তার যেহেতু একটু শক্তি বৃদ্ধি পাইছে, সে নড়াচড়াটা বেশি করবে। পাওয়ার যদি আসে, আমরা একটু নড়াচড়া বেশি করি না? আমরা যে অবস্থান আছি তার চেয়ে যদি একটু টাকা পয়সা বেশি হয় বা একটা ক্ষমতা পাই, আমরা একটু নড়াচড়া করি। তাহলে পরমাণুর কম্পন বৃদ্ধি, পরমাণুর কম্পন বৃদ্ধি পাচ্ছে। পরমাণুর কম্পন বৃদ্ধি পাচ্ছে। পরমাণুর কম্পন বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে, মনে করো এখানে যে পরমাণুগুলো ছিল, এগুলো যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে নড়াচড়াটা বাড়াই দিল।
পরমাণুগুলো যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে নড়াচড়াটা বেশি করতেছে, সে এইখানে ছিল সেইখানে নড়াচড়াটা বেশি করতেছে, কম্পন বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেই যে অবস্থানে ছিল সেখান থেকে যখন নড়াচড়াটা বেশি করতেছে, নড়াচড়াটা যখন বেশি করতেছে, এইটাই অবস্থান থেকে নড়াচড়া করতেছে, এইটাই অবস্থান থেকে নড়াচড়া করতেছে, এইটাই অবস্থান থেকে নড়াচড়া করতেছে, অর্থাৎ এদের গতিশক্তিটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরমাণুর কম্পন বৃদ্ধি, পরমাণুর গতিশক্তি বৃদ্ধি, গতিশক্তিটাও বৃদ্ধি পাচ্ছে। নড়াচড়া যখন বেশি করতেছে এই অবস্থান থেকে এই অবস্থান থেকে যে যার যার অবস্থান থেকে যখন নড়াচড়া করতেছে, তখন পরমাণুর কম্পনটা বৃদ্ধি পাচ্ছে, গতিশক্তিটা বৃদ্ধি পাচ্ছে, ফলে এদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। একজনে যে অবস্থানে ছিল, মনে করো এক রুমের মধ্যে 20 জন ছিল, 20 জন ঠিক সুন্দর মতো ছিল, এরা যখন নড়াচড়া করতেছে একজন আরেকজনের সাথে ধাক্কা লাগবে, বা যখন কম্পন বা একটু কম্পন করতেছে বা একটু কম্পন বাড়তেছে, যখন তারা বেশি কম্পন করতেছে বা গতিশক্তিটা বেড়ে যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া করতেছে, তখন তাদের মধ্যে সংঘর্ষটা বৃদ্ধি পাবে। তাহলে গতিশক্তি বৃদ্ধি হওয়ার পর তাদের মধ্যে বা গতিশক্তি বৃদ্ধি ফলে সংঘর্ষ বৃদ্ধি পাবে, সংঘর্ষ বৃদ্ধি পাবে, সংঘর্ষ বৃদ্ধি। সংঘর্ষ বৃদ্ধি হওয়া মানে হচ্ছে কি? সংঘর্ষ বৃদ্ধি হওয়া মানে হচ্ছে একজন থেকে একজন এবার দূরত্বের সৃষ্টি হয়ে যাবে না, একজন থেকে দূরে চলে যাবে, একজন অপরজন থেকে দূরে চলে যাবে, বা সংঘর্ষের ফলে তাদের আন্তঃআণবিক দুইটা পরমাণুর মধ্যে যে আকর্ষণটা ছিল বা দুইটা অণুর মধ্যে যে আকর্ষণটা ছিল, আন্তঃআণবিক বা আন্তঃপারমাণবিক যে আকর্ষণটা ছিল, আন্তঃআণবিক বা আন্তঃপারমাণবিক আকর্ষণটা হ্রাস পাবে, আন্তঃপারমাণবিক আকর্ষণ হ্রাস। আমি পরমাণু, যেহেতু এখানে পরমাণু নিয়ে বলছি, আমি পারমাণবিক লিখতেছি, আন্তঃপারমাণবিক আকর্ষণ হ্রাস পাচ্ছে, আকর্ষণ হ্রাস পাচ্ছে। আন্তঃআণবিক আকর্ষণ হ্রাস পাওয়া, আন্তঃআণবিক অর্থাৎ দুইটা পরমাণুর মধ্যে যদি আকর্ষণটা হ্রাস পায়, আমি উল্টাভাবে বলতে পারি তাদের দূরত্বটা বৃদ্ধি পাওয়া। আন্তঃআণবিক আকর্ষণ হ্রাস মানে হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি, আন্তঃআণবিক দূরত্বটা বৃদ্ধি। আন্তঃআণবিক আকর্ষণ হ্রাস মানে হচ্ছে আন্তঃআণবিক দূরত্বটা বৃদ্ধি। তাহলে আন্তঃআণবিক দূরত্বটা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কঠিন পদার্থের মধ্যে অণুগুলো যত কাছাকাছি ছিল, তরল পদার্থের মধ্যে অণুপরমাণুগুলো একটু দূরবর্তী অবস্থানে থাকে। তাহলে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি মানে হচ্ছে পদার্থটা তরল পদার্থে পরিণত হচ্ছে। তাহলে আমরা কঠিন পদার্থ, আমি প্রথম থেকে আবার বলতেছি, একটু খেয়াল করো যাদের মনোযোগ ছিল না, একটা কঠিন পদার্থের মধ্যে পদার্থটা অণু এবং পরমাণু সমন্বয়ে গঠিত হচ্ছে। অণু বলো বা পরমাণু বলো, অণু হলে তাদের দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ শক্তি সেটা হচ্ছে দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ শক্তি সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। তাদের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। আমরা জানি কঠিন পদার্থের বেলায় আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি থাকে, তাহলে উল্টা কথাটা, আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকে। আর গ্যাসীয় পদার্থের বেলায় আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা সবচেয়ে কম থাকে এবং আন্তঃআণবিক দূরত্বটা সবচেয়ে বেশি থাকে। তাহলে আমরা কঠিন পদার্থকে যখন তাপ দিলাম, সে তাপ শক্তিটা গ্রহণ করলো। এর মধ্যে যে অণুপরমাণু থাকবে, অণুপরমাণুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। প্রত্যেকটা অণুপরমাণু সে তাপ শক্তিটাকে গ্রহণ করলো বা নিজস্ব শক্তিটাকে বাড়ায় নিল। শক্তিটা যখন বাড়তেছে, তারা যে অবস্থানে ছিল সে অবস্থান থেকে তারা কাঁপাকাঁপিটা শুরু করলো, বা আগে যে অবস্থানে কাঁপাকাঁপি করছিল তার চেয়ে কাঁপাকাঁপিটা এখন বেড়ে গেল। তাহলে কম্পন বৃদ্ধি পাইল। কম্পন বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তারা যখন কাঁপাকাঁপি করতেছে তখন গতিশক্তিটা বেড়ে যাচ্ছে, এদের গতিশক্তিটা বাড়তেছে। যে অবস্থানে ছিল সেই অবস্থানে যখন গতিশক্তিটা বাড়তেছে, একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর সংঘর্ষটা বেড়ে যাচ্ছে। সংঘর্ষ বাড়লে তাদের আন্তঃপারমাণবিক আকর্ষণটা হ্রাস পাওয়া, অর্থাৎ সংঘর্ষ বাড়া মানে একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে বা একজন থেকে দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাওয়া মানে তাদের মধ্যে যে আকর্ষণটা ছিল সে আকর্ষণটা হ্রাস পাওয়া। আকর্ষণটা হ্রাস পাওয়া মানে হচ্ছে আন্তঃআণবিক দূরত্বটা বৃদ্ধি পাওয়া। আন্তঃআণবিক বা আন্তঃপারমাণবিক লিখো, এখানে যেহেতু আমি পরমাণু নিয়ে বললাম, আন্তঃপারমাণবিক দূরত্বটা বৃদ্ধি পাওয়া। তাহলে এটা তরল পদার্থে পরিণত হলো। কঠিনকে আমরা তাপ প্রয়োগের ফলে কণার গতিতত্ত্বের মাধ্যমে প্রমাণ করলাম, কঠিন পদার্থটা তরলে পরিণত হলো। এটা যদি পরীক্ষা আসে, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টে লিখে দেয় কঠিন পদার্থকে তাপ দিলে তরল হয়, তরলকে তাপ দিলে গ্যাসীয় হয়। এইভাবে না লিখে আমরা পুরো প্রসিডিওরটাকে ব্যাখ্যা করলাম। এটা যদি 2 নাম্বারে আসুক 3 নাম্বারে আসুক, আশা করি আমরা লিখতে পারবো। এরপর আমরা তরল থেকে কীভাবে গ্যাসীয় হয় সেটাও দেখব। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, যারা কমেন্ট করতেছো, যারা আসো লাইভে আছো, তারা হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে তারাও ক্লাসটা করার সুযোগ পায়। ওকে, তাহলে আমরা তরল পদার্থে কঠিন থেকে তরলে আসলাম।
তাহলে তরল থেকে কী হবো, তরলকে যখন আবার তাপ দিব তাদের মধ্যে যে কণাগুলো ছিল তাদের পরমাণুর অভ্যন্তরীণ শক্তি আবার বৃদ্ধি পাবে। তাহলে একই কথাগুলো আমরা আবার লিখব, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তাদের মধ্যে কম্পন সৃষ্টি হবে, কম্পন সৃষ্টি হলে তাদের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাবে, গতিশক্তি বৃদ্ধি পেলে তাদের মধ্যে সংঘর্ষ হবে, সংঘর্ষ হলে তাদের আণবিক আকর্ষণটা আরও হ্রাস পাবে। আন্তঃআণবিক আকর্ষণ এখানে যে পরিমাণে হ্রাস পাইছিল এক্ষেত্রে আরও হ্রাস পাবে। আন্তঃআণবিক আকর্ষণটা হ্রাস পেলে আন্তঃআণবিক আকর্ষণটা হ্রাস মানে আন্তঃআণবিক দূরত্বটা আরও বৃদ্ধি পাবে, তাহলে গ্যাসীয় পদার্থে পরিণত হবে। তোমাকে পরীক্ষা বলতে পারে কণার গতিতত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করো কঠিন থেকে কিভাবে পদার্থগুলো বায়বীয় পদার্থে পরিণত হচ্ছে। আশা করি এটা বুঝে থাকলে বা এই প্রসিডিউরটা যদি তুমি মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমরা লিখতে পারবা। কণার গতিতত্ত্ব থেকে পরীক্ষা কোয়েশ্চেন হয়, অনুধাবনে আসতে পারে কয়েক বছর দেখা গেছে সেটা প্রয়োগেও চলে আসছে, অর্থাৎ 3 নাম্বারের জন্য আসতে পারে। আশা করি এই টপিকটা আমরা সবাই বুঝতে পারছি। আমরা নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে মোমবাতির জ্বলনের মধ্যে যাব। মোমবাতির গলন থেকে তোমরা টেস্ট পেপার খুললেই বা বিভিন্ন স্কুলের পরীক্ষার কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবা মোমবাতির গলন থেকে বা মোমবাতির জ্বলনের ফলে যা হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম টাইমে কোয়েশ্চেন আসতে দেখা যাচ্ছে। সো আমরা এখন যাব হচ্ছে মোমবাতির জ্বলন এবং পদার্থের 3 অবস্থা। মোমবাতির জ্বলন ও পদার্থের অবস্থা। সবাই এর আগের টপিকটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্ট পাচ্ছি না। সবাই এর আগের টপিকটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। সবাই কমেন্ট করো আর হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, মোমবাতির জ্বলন এবং পদার্থের 3 অবস্থা যাব আমরা। প্রথমে আলোচনা করতে হবে, আমাদের কয়েকটা পরিবর্তন নিয়ে জানতে হবে। মোমবাতির জ্বলন থেকে কী ধরনের কোয়েশ্চেন হয় পরীক্ষা আসে হচ্ছে মোমবাতির জ্বলনের ফলে বা মোমবাতির গলনের মাধ্যমে পদার্থের 2টা অবস্থানের পরিবর্তন হয়, বা মোমবাতি জ্বললে পদার্থের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন হয়। প্রথমে আমাকে জানতে হবে ভৌত পরিবর্তন কি। আমরা প্রথমে পরিবর্তন নিয়ে জানব, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন এবং উভয় পরিবর্তন। আমাদের প্রথমে পদার্থের পরিবর্তন নিয়ে জানতে হবে। ভৌত পরিবর্তনটা কি? ভৌত পরিবর্তনটা হচ্ছে বাহ্যিক পরিবর্তন, অর্থাৎ যে পরিবর্তনে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে কিন্তু শতকরা সংযুক্তির কোনো পরিবর্তন হবে না, সেটাকে বলা হয় ভৌত পরিবর্তন। এটা আমি একটা উদাহরণ দিলে খুব সহজেই বুঝতে পারবা। আমি নিলাম হচ্ছে H2O। তাহলে H2 সলিড, এটা হচ্ছে বরফ নিলাম, সেটাকে তাপ দিলাম, সেটা তরল হলো, সেটাকে আরও তাপ দিলাম, সেটা হলো বাষ্প। এখন আমি দেখি বরফ তরলের সংকেত কি, সেটাও H2। লিকুইড, সেটাকে আমি তাপ দিলাম, সেটা যে বাষ্প হচ্ছে সেটার সংকেত H2, কিন্তু এখানে আসতেছে গ্যাসিয়াস। তাহলে দেখো বরফ ছিল, তরল ছিল এবং বাষ্প, 3টার ক্ষেত্রে সংকেতটা হচ্ছে H2। তাহলে বরফ, তরল এবং বাষ্প। আমরা বললাম পদার্থের যে পরিবর্তনের মধ্যে তার বাহ্যিক অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু শতকরা সংযুক্তির কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে বাহ্যিক অবস্থার পরিবর্তন হচ্ছে, আমরা এখান থেকে বলতেছি বাহ্যিক পরিবর্তন হচ্ছে শতকরা সংযুতির নৌ পরিবর্তন। যে পরিবর্তনের মধ্যে বাহ্যিক পরিবর্তন হচ্ছে শতকরা সংযুক্তির কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। অর্থাৎ বাহ্যিক পরিবর্তন মানে তুমি দেখো অবস্থাটা, প্রথমে বরফ ছিল, বরফের অবস্থা, বরফ মানে হচ্ছে সলিড ছিল, পদার্থের সলিড অবস্থায় ছিল। এরপরে যখন লিকুইড আসতেছে, লিকুইড বা তরল অবস্থায় আসতেছে, অর্থাৎ বাহ্যিক বা কঠিন ছিল, কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে বাষ্প হচ্ছে। আমরা পদার্থের অবস্থাটার পরিবর্তন দেখতেছি, কিন্তু তুমি শতকরা সংযুক্তি মানে হচ্ছে এই যে অণুটা বা যৌগটা গঠিত হচ্ছে, যে পরমাণুগুলো নিয়ে গঠিত হচ্ছে সেগুলোকে শতকরা হিসাবে যখন তুমি প্রকাশ করতেছো,
সেটাই মেনলি হচ্ছে শতকরা সংযুক্তি বা শতকরা সংযুক্তি। এখানে আমরা শতকরা সংযুক্তি নিয়ে আলোচনা করতেছি না, এটা আমি সহজে বোঝাচ্ছি। এই যে পানিটা গঠিত হচ্ছে কী নিয়ে, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেনের পরমাণু এবং একটা অক্সিজেনের পরমাণু। এইখানে তুমি দেখো সেমভাবে দুইটা হাইড্রোজেন আছে একটা অক্সিজেন আছে, এইখানেও দুইটা হাইড্রোজেন আছে একটা অক্সিজেন আছে, অর্থাৎ তিনটা অবস্থা আলাদা আলাদা, কঠিন অবস্থা, তরল অবস্থা, বায়বীয় বা বাষ্প অবস্থা। কিন্তু তিনটার ক্ষেত্রেই এদের শতকরা সংযুক্তি বা যে পরমাণুগুলো ছিল তিনটা ক্ষেত্রেই সেম। তাই আমরা বলতেছি এটা হচ্ছে ভৌত পরিবর্তন বা বাহ্যিক অবস্থার পরিবর্তন। এখন আমরা রাসায়নিক পরিবর্তনের যদি উদাহরণ দেখি, রাসায়নিক পরিবর্তন, তাহলে রাসায়নিক পরিবর্তনের মধ্যে বাহ্যিক পরিবর্তন হবে, শতকরা সংযুক্তির পরিবর্তন হবে, অর্থাৎ পদার্থের যে পরিবর্তনে তার বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে এবং শতকরা সংযুক্তির পরিবর্তন হবে সেটাকে বলতেছি আমরা রাসায়নিক পরিবর্তন। মনে করো আয়রন বা লোহা, আয়রন বা লোহা, সেটাকে আমরা কোথায় রেখে দিলাম, সেটাকে আমরা বাইরে উন্মুক্ত অবস্থায় রেখে দিলাম। লোহাটা যদি আমরা বাইরে উন্মুক্ত অবস্থায় রেখে দিই, সে কী করে, সে বাতাসের অক্সিজেনের সাথে এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। বাতাসের অক্সিজেন এবং সে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, সে উৎপন্ন করে Fe2O3 NH2। Fe2O3 সে একটা যৌগ উৎপন্ন করে Fe2O3 NH2, অর্থাৎ যেটা আমরা মরিচা নামে পরিচিত। অর্থাৎ আয়রন অক্সাইডটা বাতাসের অক্সিজেন এবং লোহার সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড উৎপন্ন করতেছে। যে ফেরিক অক্সাইড উৎপন্ন করতেছে সেটাকে আমরা বলতেছি মরিচা। তাহলে এটাকে বলতেছি আমরা রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কেন বলতেছি, সেটা ছিল আয়রন বা লোহা, সেটার শতকরা সংযুক্তিতে ছিল শুধুমাত্র আয়রনটা, সেটা যখন এর অবস্থাটা পরিবর্তন করতেছে প্লাস তার শতকরা সংযুক্তিটা পরিবর্তন করতেছে, সেই জন্য আমরা এটাকে বলতেছি রাসায়নিক পরিবর্তন। আশা করি বাহ্যিক পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন তোমরা বুঝতে পারছো। বাহ্যিক পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন যদি বুঝতে পারো, আমাদের মোমবাতির এর পরের অবস্থাগুলো বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমরা দেখব হচ্ছে মোমবাতির মধ্যে কীভাবে বাহ্যিক এবং রাসায়নিক দুই পরিবর্তনই হচ্ছে, বা মোমবাতির মধ্যে আমরা কীভাবে তিনটা অবস্থা দেখতে পাই। তাহলে আমরা বাহ্যিক পরিবর্তনও বুঝতে পারছি এবং হচ্ছে রাসায়নিক পরিবর্তনও বুঝতে পারছি। মোমবাতি, আমরা এখন একটা মোমবাতি জ্বালিয়ে দেখি যে মোমবাতিটা এখন সিলেটে বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়, আমাদের যে 5 টাকা বা 10 টাকা দামের মোমবাতি। আমরা এখন মোমবাতি জ্বালাবো। চিত্রটা অনেক সুন্দর, এখানে মোমবাতি জ্বলতেছে। ওকে, আমরা একটা কঠিন মোম নিলাম, কঠিন মোমবাতি হচ্ছে মানে মোমটা কঠিন অবস্থায় আছে। এটা হচ্ছে তরল মোম, এটা হচ্ছে মোমের জ্বলন বা মোমের ফিতাটা আমরা দেখতে পাচ্ছি, মোমের জ্বলন। প্রথম আমাকে জানতে হবে মোমটা আসলে কি। মোল লিখতেছি, মোমটা হচ্ছে একটা হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন বললে তোমাদের একটু ফিল করতে অসুবিধা হচ্ছে। হাইড্রো মিনস হচ্ছে হাইড্রোজেন, কার্বন মিনস হচ্ছে কার্বন, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন উদ্বুদ্ধ যৌগ বা হাইড্রোজেন এবং কার্বন সমৃদ্ধ যৌগকে বলতেছে হাইড্রোকার্বন। এমন হাইড্রোকার্বন কারা আছে আমরা একাদশ অধ্যায়ে পড়ব, খনিজ সম্পদ ও জীবাশ্মর মধ্যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বা আরও অনেকগুলো হাইড্রোকার্বন আছে। আমরা মেনলি যে মোমটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে একটা অ্যালকেন শ্রেণীর যৌগ। তাহলে এটা একটা হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। আমরা বলতেছি মোমের জ্বলনের সময় পদার্থের উভয় পরিবর্তন হয়, অথবা মোমের জ্বলনের ফলে পদার্থের কঠিন, তরল এবং বায়বীয় তিনটা অবস্থা দেখতে পাই। তাহলে মোমটা যখন জ্বলতেছে মোমের দুইটা অবস্থা হবে, একটা হচ্ছে মোমের গলন আর একটা হচ্ছে মোমের জ্বলন। আমরা এই দুইটা বিশ্লেষণ করলে সব কিছু পাবো, মোমের গলন এবং মোমের জ্বলন। প্রথমে হচ্ছে মোমের গলন। এই যে আমি কঠিন মোম নিলাম, কঠিন মোম থেকে সেটা তরল মোমে পরিণত হচ্ছে, কঠিন মোম যেটা সংকেতে ছিল, যেটাও একটা হাইড্রোকার্বন, এটাও হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন উদ্ভূত যৌগ। আমি এখানে কার্বন বা হাইড্রোজেনের পরিমাণটা লিখতেছি না বা সংখ্যাটা লিখতেছি না। তাহলে এটাও একটা হাইড্রোকার্বন, এটাও একটা হাইড্রোকার্বন, কিন্তু এটার অবস্থাটা ছিল কঠিন, এটা অবস্থাটা ছিল তরল। তোমাকে যদি কোয়েশ্চেন করি মোমের গলনের মধ্যে পদার্থের কোন ধরনের পরিবর্তন দেখা যায়, ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন, দেখি তোমরা আমাকে একটু কমেন্টে জানাও মোমের গলনের মধ্যে কোন ধরনের পরিবর্তন হয় পদার্থের ভৌত নাকি রাসায়নিক। দেখি এতক্ষণ কী বুঝতে পারছো তোমরা, কমেন্ট করো একটু।
মোমের এই গলনের মধ্যে পদার্থের কোন পরিবর্তন দেখা যায়? ভৌত পরিবর্তন দেখা যায় নাকি রাসায়নিক পরিবর্তন? কেউ কমেন্ট করতেছো? কেউ বুঝতে পারতেছো না? মোমের এই পরিবর্তনের মধ্যে পদার্থের কোন পরিবর্তন দেখা যায়? দুইটাই দেখা যায় বলতেছে আলবি। আমি শুধু গলনের মধ্যে বললাম, গলনের মধ্যে কোন ধরনের পরিবর্তন দেখা যায়। এরপরে মোমের জ্বলনটা আমরা একটু দেখি। মোমের জ্বলন দেখি, তোমরা এখানে কমেন্ট করো মোমের গলনের মধ্যে আমরা কোন ধরনের পরিবর্তন দেখি। মোমের জ্বলন, তাহলে মোম মানে হচ্ছে হাইড্রোকার্বন। জ্বলা বা দহন করা, কোনো কিছু জ্বালিয়ে ফেলা মানে হচ্ছে সেটাকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো। তাহলে এটাকে আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো। অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো মানে হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মিললে সেটা জ্বলবে। তাহলে মোমটা, এখানে তোমরা মোমের ফিতাটা খেয়াল করো, ফিতাটা যখন জ্বলতেছে এখান থেকে তরল মোমগুলা ছুঁয়ে সে শোষণ করতেছে, অর্থাৎ সে তরল মোমগুলাকে শোষণ করতেছে। তরল মোম মানে হচ্ছে হাইড্রোকার্বন বা সিএইচ যেটাই বলো, হাইড্রোকার্বনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। জ্বলন বা দহন মানে হচ্ছে পোড়ায় ফেলা। তাহলে এখানে আমাদের মোমটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে মানে হচ্ছে এখান থেকে কী উৎপন্ন হচ্ছে? কার্বনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে, হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করতেছে। এইখান থেকে আমরা পাই আলো পাই এবং তাপ পাই, প্লাস তাপ, আলো এবং তাপ দুইটাই পাই। কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে গ্যাস, এখানে পানি যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বাষ্প, মেইনলি আলো এবং তাপ। তাহলে খেয়াল করো মোমের গলনের মধ্যে আমরা আসলে কোন ধরনের পরিবর্তন হয়? কঠিন থেকে তরল মোম হচ্ছে, কঠিন মোম যেটাও ছিল হাইড্রোকার্বন, তরল মোম যেটাও ছিল হাইড্রোকার্বন। তাহলে এটা হচ্ছে পদার্থের ভৌত পরিবর্তন। অর্থাৎ পদার্থের যে পরিবর্তনে শুধুমাত্র তার বাহ্যিক অবস্থাটার পরিবর্তন হবে কিন্তু রাসায়নিক শতকরা সংযুক্তির কোনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা বলি ভৌত পরিবর্তন। অর্থাৎ মোমের গলনের মধ্যে পদার্থের ভৌত পরিবর্তন ঘটে। মোমের জ্বলনের মধ্যে খেয়াল করো, মোমের জ্বলনের মধ্যে মোমটা যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে, পানি উৎপন্ন করতেছে, আলো উৎপন্ন করতেছে এবং তাপ উৎপন্ন করতেছে। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে, বাষ্প বা পানি উৎপন্ন করতেছে, আলো উৎপন্ন করতেছে। আলোটা আমরা যেটা আলোকিত করে সেটা দেখেই বুঝতে পারি, তাপটা আমরা উপরে হাত দিলেই বুঝতে পারি, সেখান থেকে তাপ উৎপন্ন হয়। এখানে আমি সমতা বিধান করলাম না কত অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে বা হাইড্রোকার্বনের সংখ্যা কত, এগুলো সমতা বিধান করে নেয়। তাহলে মোমের গলনের মধ্যে পদার্থের ভৌত পরিবর্তন হয়। যদি আমরা আলাদাভাবে বলি, মোমের জ্বলনের মধ্যে রাসায়নিক পরিবর্তন হয়। রাসায়নিক পরিবর্তন মানে হচ্ছে তার বাহ্যিক অবস্থাটার পরিবর্তন হচ্ছে প্লাস শতকরা সংযুক্তির পরিবর্তন হচ্ছে। কিন্তু পরীক্ষায় যখন এমসিকিউতে থাকবে মোমের জ্বলনের মধ্যে পদার্থের কোন ধরনের পরিবর্তন হয়, তখন আমাদের লিখতে হবে ভৌত এবং রাসায়নিক দুটাই হয়। এটা একটু ট্রিকি, কিন্তু তুমি বুঝতে গেলে এখানে শুধুমাত্র দেখতেছো রাসায়নিক পরিবর্তন দেখতেছো, কিন্তু জ্বলন হওয়ার জন্য তাকে তো অবশ্যই গলতে হবে। মোমটা জ্বলার জন্য তাকে গলতে হবে না? তাহলে গলনের মধ্যে ভৌত পরিবর্তন হচ্ছে, জ্বলনের মধ্যে শুধুমাত্র রাসায়নিক পরিবর্তন হচ্ছে। তাহলে মোমের জ্বলন মানে হচ্ছে জ্বলন হওয়ার জন্য তাকে অবশ্যই গলতে হবে, মোমটা গলবে। তাই মোমের গলন এবং জ্বলন দুইটাই মিলে হচ্ছে মেইনলি মোমের এই উভয় পরিবর্তনটা। আমরা আলাদাভাবে বলতে গেলে গলনের মধ্যে পাই ভৌত পরিবর্তন, জ্বলনের মধ্যে পাই রাসায়নিক পরিবর্তন, দুইটাই মিলে হচ্ছে উভয় পরিবর্তন। অর্থাৎ একটা মোম জ্বললে তার মধ্যে আমরা পদার্থের ভৌত এবং রাসায়নিক দুইটা পরিবর্তনই দেখতে পাই। ওকে, এখন আমরা যাব হচ্ছে পদার্থের তিনটা অবস্থা আমরা কখন পাই। এই যে মোমটা যে জ্বলতেছে, আমরা এখানে পদার্থের তিনটা অবস্থা কখন পাচ্ছি? পদার্থের তিনটা অবস্থা যখন যদি আমরা দেখি, পদার্থের অবস্থা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়। আমরা যে কঠিন মোমটা নিচ্ছি এটা হচ্ছে পদার্থের কঠিন অবস্থা বা মোমের কঠিন অবস্থা। আমরা যে কঠিন মোমটা নিচ্ছি এটা হচ্ছে কঠিন অবস্থা। তরল মোমটা আমরা কখন পাচ্ছি? তরল মোমটা হচ্ছে যখন ফিতাটা যখন মোমটাকে ছুঁয়ে এখানে জ্বলতেছে, তখন এখানে ছুঁয়ে মোমের গায়ের মধ্যে কিছু মোম জমা হচ্ছে। এটা কিছু সময়ের জন্য তরল অবস্থায় থাকে, সেটা আবার কঠিন হয়ে যাচ্ছে। এই যে একটা সময়ের জন্য তরল অবস্থায় ছিল, সেখানে আমরা মেইনলি মোমের তরল অবস্থাটা দেখতে পাই। এখন কথা হচ্ছে ভাই, গ্যাসীয় অবস্থাটা আমরা কখন দেখতে পাই? গ্যাসীয় অবস্থাটা আমরা এখানে যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বললাম, কিছু বাষ্প হিসেবে উপরের দিকে চলে যাচ্ছে, সেটাই হচ্ছে গ্যাসীয় মোম। সেটা তুমি ফিল করতে পারতেছো না, আমি বুঝতে পারছি, আমি নিজেও ফিল করতে পারতেছি না। তাহলে সেটা আমরা কেমনে ফিল করতে পারি? তুমি একটা মোম কিনে আনো, মনে করো তুমি 10 টাকা একটা মোম কিনে আনলা, সেটাকে তুমি ওজন করো, সেটা কত গ্রাম পাও, সেটাকে তুমি ভর পরিমাপ করে দেখো। মনে করো সেটা ছিল 10 গ্রাম ছিল। তুমি একটা 10 টাকা দিয়ে মোম কিনে আনলা, সেটা 10 গ্রাম ছিল। জ্বালানোর পর মোমটা পোড়াটা জ্বালাই ফেললা, তুমি জ্বালানোর পর এখানে তুমি অনেকগুলো মোম জমা হতে দেখতেছো।
তুমি অনেকগুলো মোম জমা হতে দেখতেছো, তুমি সেগুলোকে আবার ওজন করো, সেগুলো ওজন করলে কখনও 10 গ্রাম হবে না, সেটা তুমি 5 বা 7 যত পাও তুমি ওজন করে দেখো। তাহলে তুমি এখানে 10 গ্রাম একটা মোম যেটা কিনে আনছিলা প্রথমে 10 গ্রাম ছিল, এরপরে সেটা তুমি 7 গ্রাম পাচ্ছ, মাঝখানে 3 গ্রাম কই গেল সেটা যদি তুমি ফিল করতে চাও, মাঝখানে 3 গ্রামটা গেল কই, তাহলে সেটা অবশ্যই জলীয় বাষ্প হিসেবে বাতাসে চলে গেল। তাহলে এর মধ্যে আমরা মোমের 3টা অবস্থায় দেখতে পাই, কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা। তাহলে এই কোয়েশ্চেনটা পরীক্ষায় হচ্ছে মোমের 3 অবস্থা ব্যাখ্যা করো এবং হচ্ছে মোমের জ্বলনের মধ্যে যে পদার্থের উভয় পরিবর্তন হয় সেটা ব্যাখ্যা করো। এটা কি তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা যদি বুঝতে পারো আমি এর পরের টপিকে যাব। ওকে, অনেকে কমেন্ট করতেছো, যারা বুঝতে পারছো, যারা বুঝতে পারতেছো একটু কমেন্টে জানাও, আর বুঝতে না পারলেও জানাও। গলন ও জ্বলন একটি সমন্বিত পরিবর্তন, ভেরি গুড। যারা ক্লাস করতেছো তারা কি বুঝতে পারতেছো কি না বা কোনো প্রবলেম হচ্ছে কি না একটু জানাও। আমি কমেন্টগুলো একটু চেক করি। আলবি, গলন জ্বলন একটি সমন্বিত পরিবর্তন, কঠিন থেকে তরল। সবাই কমেন্ট করো আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকো যাতে তারাও ক্লাসটা করার সুযোগ পায়। আমরা আজকের ক্লাসের মধ্যে পুরো অধ্যায়টা টাচ করার চেষ্টা করব, সো তারা যাতে ক্লাসটা মিস না করে সেই জন্য সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করো। আর সব কিছু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাও। ওকে, আমরা এরপরের টপিকে যাই। আমরা এখানে ব্যাপন থেকে ম্যাথ দেখব বা ব্যাপনের ম্যাথগুলো করার চেষ্টা করব, কী ধরনের ম্যাথ আসতে পারে। ব্যাপন বা ডিফিউশন, এই যে তোমরা দেখবা এখন হচ্ছে গ্রীষ্মকাল বা এই দিনে হচ্ছে বিভিন্ন মৌসুমি ফলে গড় ভরে যাচ্ছে, আম, জাম, কাঁঠাল যাই বলো। মনে করো আব্বু আজকে বাজার থেকে একটা কাঁঠাল কিনে আনলো বা অনেকগুলো আম কিনে আনলো, সেগুলো তুমি না দেখো মতো ঘরের কোনায় রাখছে। তুমি যখন বাড়তে থাকবে, মনে করো কাঁচা আম আনছিল বা কাঁচা কাঁঠাল আনছিল, তুমি না জানো মতো ঘরের কোনায় রাখছে, কারণ তুমি তো দেখলেই খেয়ে ফেলবা। ফ্রিজে মনে করো ঘরের কোনায় রাখতেছে, 2 দিন পরে বা 1 দিন পরে তুমি দেখতেছো সেখান থেকে সুঘ্রাণ আসতেছে। অর্থাৎ ঘরের এক কোনায় ছিল আম বা কাঁঠালগুলা, সেটা দেখতেছো পুরো ঘরটা সুঘ্রাণে ভরে যাচ্ছে। এই যে ঘরের সুঘ্রাণে ভরে যাচ্ছে বা এক কোনা থেকে সব কোনায় ছড়িয়ে পড়তেছে, সেটাই হচ্ছে মেইনলি ব্যাপন। তাহলে ব্যাপনটা কি? ব্যাপন হচ্ছে পদার্থের অণুগুলোর উচ্চ ঘনত্বের স্থান থেকে, আমি কয়েকটা টার্ম লিখতেছি, পদার্থের উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব স্বতঃস্ফূর্ত ও সমভাবে, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলোর, কঠিন বলো, তরল বলো বা গ্যাসীয় বলো, উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের কণাগুলোর ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে, স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলতেছে ব্যাপন। স্বতঃস্ফূর্ত কি, সমভাবে কি, সেটা আমাদের একটু ফিল করা দরকার। স্বতঃস্ফূর্তটা মেইনলি হচ্ছে তুমি গিয়ে সেই সুঘ্রাণটাকে তুমি বাতাস করে সবখানে ছড়িয়ে দিচ্ছ না, সেটা নিজে নিজে আসতেছে স্বতঃস্ফূর্তভাবে। সমভাবে কি, তুমি একক ঘনত্ব যদি চিন্তা করো, সব ঘনত্বের মধ্যে সেটা সমানভাবে ছড়িয়ে পড়তেছে। অর্থাৎ তুমি কিছুক্ষণ পর যখন দেখতেছো সেটা পুরো ঘরটাকে সুঘ্রাণে ভরপুর করে দিচ্ছে। বা আমরা যখন রুমের এক কোনায় স্প্রে দিই, স্প্রেটা পুরো ঘরটাকে সুঘ্রাণে ভরে দিচ্ছে বা ঘ্রাণটা পুরো ঘরের মধ্যে ছড়ায় যাচ্ছে, এটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়তেছে। তাহলে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে মূলত কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলোর উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ব্যাপন। ব্যাপন থেকে পরীক্ষায় কী ধরনের কোয়েশ্চেন আসবে? আচ্ছা, ব্যাপনের নির্ভরশীলতা, ব্যাপন কিসের উপর নির্ভর করে? ব্যাপনের
নির্ভরশীলতা। নির্ভরশীলতা ব্যাপন কিসের উপর নির্ভর করে? এটা তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এবং হচ্ছে অণুর বা পরমাণুর ভর, অণুর ভর। তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, অণুর ভর এগুলোর উপর ব্যাপনটা নির্ভর করে। তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার সাথে এটা সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা বাড়লে, চাপ বাড়লে, ঘনমাত্রা বাড়লে ব্যাপনের হারটাও বেড়ে যায়। অর্থাৎ ব্যাপন হারটা তাপমাত্রা বাড়লে বাড়বে, চাপ বাড়লে বাড়বে, ঘনমাত্রা বাড়লে বাড়বে। সুতরাং আমরা বলতে পারি ব্যাপন হার এগুলো সমানুপাতিক। অণুর ভরের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিকটা কি আসলে? ব্যাপন হারটা হচ্ছে ব্যাপন হার ইকুয়ালস টু মোলার ভরের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূল, মোলার ভরের ব্যাপন হার আরটা হচ্ছে মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটার জন্য মেইনলি বিজ্ঞানী গ্রাহামের একটা ব্যাপন সূত্র আছে। ব্যাপন সূত্রটা হচ্ছে পদার্থের ব্যাপন হারটা হচ্ছে তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। গ্রাহামের ব্যাপনের সূত্রটা ছিল ব্যাপন হার আর ইকুয়ালস টু 1/√/d। অর্থাৎ সে বলছিল ব্যাপন হারটা কোনো একটা পদার্থের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন আমরা কি জানি ঘনত্ব মানে কি? ঘনত্ব ডি মানে হচ্ছে m/b, আণবিক ভর বাই আয়তন, মোলার আয়তন, আণবিক ভর বাই আয়তন। এটা যখন আমরা এখানে মনে করো এটার সূত্রটা ছিল, এটা যখন আমরা দুইটা পদার্থের জন্য করতেছি, R1 একটা পদার্থ, R1 জন্য যদি আমরা এই সূত্রটা বের করি, R1 ইকুয়ালস টু R1 এবং R2 এর ক্ষেত্রে যদি আমরা করি, তখন আমরা পাই হচ্ছে √d2/d1। আমরা এখানে যদি ভরটাকে নিয়ে আসি বা আমরা যদি এটা যদি বসাই, ডি এর জায়গায় যদি এই মানটা বসাই, তখন আমরা পাই হচ্ছে এখানে m2/m1। আমরা এই সূত্রটা পাই। এই সূত্রের প্রমাণ আশা করি তোমরা এখন দিতে গেলে একটু লাইভ ক্লাসে এটা দিতে গেলে আমরা আরেকটা টপিকে যেতে পারবো না। প্রমাণটা অন্য কোনো ক্লাসে বা আমাদের তো আমাদের রেগুলার ক্লাসে তো আমরা এগুলো প্রমাণগুলো দিয়ে থাকি। প্রমাণগুলো তোমরা ইন্টারমিডিয়েটে গেলেও পাবা, যেহেতু এগুলো 9-10-এ এত বেশি নাই। সূত্রটা মনে রাখতে পারো। তাহলে ঘনত্ব থেকে যখন মোলার ভরের দিকে যাচ্ছি তখন এটা আসতেছে m2/m1, অর্থাৎ R1/R2 √d2/d1, m2/m1। অর্থাৎ এটা হচ্ছে ডি মানে হচ্ছে ঘনত্ব, ব্যাপন হার, ঘনত্ব, আর এটা হচ্ছে আণবিক ভর বা মোলার ভর, যেটাই বলো। মোলার ভর মেইনলি হচ্ছে মোলার ভরের মধ্যে আণবিক ভর এবং পারমাণবিক ভর দুইটা নিয়ে আলোচনা করে। আণবিক ভর লিখতেছি আমি, আণবিক ভর। এখানে বিটাকে কোথায় গেল? বিটা নিয়ে তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে, বিটাকে কোথায় গেল? বিটা হচ্ছে মোলার আয়তন। এসটিভিতে সবগুলো পদার্থের জন্য মোলার আয়তনটা সেম হয় 22.4 লিটার। তাহলে এটা যখন আমরা ওইদিকে যাচ্ছে বিবি কেটে দিচ্ছি, তাহলে বিবি কেটে দিয়ে সেখানে আমরা পাচ্ছি m2/m1। এই সূত্রটা একটু মনে রাখতে পারো। পরীক্ষায় কোয়েশ্চেন যদি ব্যাপন থেকে কোয়েশ্চেন যদি একটু কঠিন হয়, আমাদের এই ধরনের থাকতে পারে। মেনলি আমাদের ব্যাপন থেকে কোয়েশ্চেন হয় হচ্ছে কয়েকটা পদার্থ দিয়ে দিল, কোন পদার্থের ব্যাপন হারটা বেশি। যেমন আমি একটা উদাহরণ করি। করো কার্বন ডাইঅক্সাইড H2, অক্সিজেন H2। এখানে তোমাকে চারটা অণু দিয়ে দিল বা চারটা যৌগ দিয়ে দিল। এখানে বলতেছে কার ব্যাপন হার সবচেয়ে কম, কার ব্যাপন হার সবচেয়ে কম এবং হচ্ছে কে সবার আগে ছড়িয়ে যাবে, আগে ব্যাপিত হবে। কার ব্যাপন হারটা কম এবং কে সবার আগে ব্যাপিত হবে, এই ধরনের কোয়েশ্চেনগুলোই পরীক্ষায় আসে। অর্থাৎ কে সবার আগে ছড়িয়ে যাবে। এটার জন্য আমরা আণবিক ভরটা হিসাব করব। কার্বনের ক্ষেত্রে আমরা কত পাই? কার্বন 44। হাইড্রোজেনের পানির ক্ষেত্রে কত পাই? 18। অক্সিজেনের ক্ষেত্রে 32, হাইড্রোজেনের ক্ষেত্রে 2। অর্থাৎ আমরা জানি ব্যাপন হারটা আণবিক ভরের ব্যস্তানুপাতিক। যার আণবিক ভরটা বেশি হবে তার ব্যাপন হার সবচেয়ে কম হবে। তাহলে কার ব্যাপন হারটা কম? অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হারটা সবচেয়ে কম। দেখি তোমরা আমাকে বলো কে সবার আগে ব্যাপিত হবে। এখানে আমি বোর্ডের মধ্যে যে পরমাণুগুলো লিখলাম তার মধ্যে কে সবার আগে ব্যাপিত হবে। দেখি তোমরা কমেন্ট করো কে সবার আগে ব্যাপিত হবে।
আমি তোমাদের কমেন্ট একটু চেক করি, কে সবার আগে ব্যাপিত হবে। কেউ পারতেছ না? কার্বন ডাইঅক্সাইড, পানি, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কে সবার আগে ব্যাপিত হবে একটু কমেন্ট করো। কেউ কমেন্ট করতেছ না? কেউ কি বুঝতে পারতেছ না নাকি? ওকে, তোমরা কমেন্ট করতে থাকো। তাহলে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং হচ্ছে এটার মধ্যে কে সবার আগে ব্যাপিত হবে। তাহলে এখান থেকে মেইনলি এই ধরনের ম্যাথগুলাই আসবে, তোমাকে বলে কে সবার আগে ব্যাপিত হবে বা কার ব্যাপনের হার সবচেয়ে কম, এই ধরনের একটু কোয়েশ্চেন বুঝে চিন্তা করবা। কার সময় বেশি লাগবে, ব্যাপন হার যার বেশি তার সময় কম লাগবে, তার ব্যাপিত হতে সময় বেশি লাগতেছে বা যে আস্তে আস্তে ব্যাপিত হচ্ছে তার সময়টা বেশি লাগবে। অর্থাৎ এখান থেকে তোমার বাংলা ব্যাকরণ ঘুরাইতে পারে, এই ধরনের কোয়েশ্চেনের মধ্যে এগুলো ঘুরাই। এই টপিকটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা এরপরে যাব পদার্থের অবস্থা পরিবর্তনের বিভিন্ন প্রক্রিয়া। আমাদের আর দুইটা টপিক বাকি আছে, একটা হচ্ছে তাপ প্রদানের বক্ররেখা আর একটা হচ্ছে পদার্থের অবস্থা পরিবর্তনের প্রক্রিয়া। আমাদের আর বেশিক্ষণ লাগবে না। প্রথমে হচ্ছে পদার্থের অবস্থা পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আমরা আলোচনা করব গলন। গলন বা মেল্টিং। এর আগের কোয়েশ্চেনের অ্যান্সার কি কেউ পারো নাই? হাইড্রোজেন ওকে। আবহানী বাড়ি থেকে কমেন্ট করতেছো, আবহানী ওকে। হাইড্রোজেন ভেরি গুড। এর আগের কোয়েশ্চেনের অ্যান্সারটা ছিল হাইড্রোজেন। ওকে, আমরা এখন বলতেছি হচ্ছে আমরা এখন আলোচনা করব পদার্থের অবস্থা পরিবর্তনের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে গলন, স্ফোটন, বাষ্পীভবন, ঘনীভবন, পাতন সব কিছু নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রথমে আসো হচ্ছে গলন কি। মনে করো আমরা এটা হচ্ছে একটা বরফের খণ্ড, তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমরা এর তাপমাত্রাটা বাড়াচ্ছি। আমরা তাপমাত্রা বাড়িয়ে -10 ডিগ্রি সেলসিয়াস আনলাম, তাপমাত্রাটা বাড়িয়ে -5 ডিগ্রি সেলসিয়াস আনলাম, এরপর আমরা তাপমাত্রাটা বাড়িয়ে 0 ডিগ্রি সেলসিয়াস আনলাম। আমরা প্রতিনিয়ত তাপমাত্রাটাকে বাড়াচ্ছি, তাপমাত্রা চেঞ্জ করতেছি, তাপটা বাড়তেছে। 20 ডিগ্রি ছিল 10 ডিগ্রি করলাম, 5 ডিগ্রি করলাম, 0 ডিগ্রি করলাম। এইখানে তাপমাত্রাটা প্রতিনিয়ত বাড়তেছে, কিন্তু তারপরেও পদার্থের অবস্থার কোনো চেঞ্জ হয় নাই, তারা বরফে ছিল। যে মাত্র 0 ডিগ্রিতে আসলো বরফটা গলা শুরু করলো। এখানে আমরা পাচ্ছি বরফ প্লাস পানি। 0 ডিগ্রিতে যে মাত্র আসলো সে বরফ থেকে পানিতে পরিণত হওয়া শুরু করলো। সে এইখানে আলটিমেটলি যতক্ষণ পর্যন্ত সে বরফটা পুরোটা গলা শুরু হয় নাই ততক্ষণ পর্যন্ত 0 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তাহলে কঠিন থেকে আমরা তরল করতেছি তাপমাত্রা দিয়ে। তাপ প্রয়োগে আমরা কোনো একটা পদার্থকে কঠিন থেকে তরল করতেছি। অর্থাৎ তাপ প্রয়োগে কঠিন থেকে তরল করার যে প্রক্রিয়া তার নাম হচ্ছে গলন। অর্থাৎ যে প্রক্রিয়ায়, আমি একদম সংক্ষেপে বলতেছি, ভাষাগুলো তোমরা লিখবা। কঠিন থেকে তরল তাপ প্রয়োগে এটা একটা প্রক্রিয়া বা প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় তাপ প্রয়োগে কঠিন থেকে তরল পদার্থে পরিণত করা হয় সেটাকে বলা হচ্ছে গলন। এখন কথা হচ্ছে ভাই, গলনাঙ্কটা কি? গলনটা হচ্ছে একটা প্রক্রিয়া, গলনাঙ্কটা কি? খেয়াল করো, বরফের ক্ষেত্রে তাপমাত্রাটা -20 ছিল, -10 ছিল, -5 ছিল, 0 ছিল। এই যে -10 বলো, -5 বলো, এই অবস্থাগুলোর মধ্যে আমি তাপমাত্রাটাকে চেঞ্জ করতেছি বা তাপমাত্রাটা বাড়াচ্ছি, কিন্তু পদার্থের অবস্থার কোনো চেঞ্জ হয় নাই বা পদার্থের অবস্থাটার কোনো পরিবর্তন হয় নাই। যেই মাত্র আমার তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াসে আসলো সে তরল পদার্থে পরিণত হওয়া শুরু করলো। অর্থাৎ নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে বা 1 অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে বা কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, বা যে নির্দিষ্ট তাপমাত্রা, এখানে একটা শব্দ থাকবে, যে নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে একটু টার্মগুলো বোঝার চেষ্টা করো।
নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপের যে তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। অর্থাৎ গলনাঙ্কটা প্রত্যেকটা পদার্থের জন্য আলাদা আলাদা। যেমন আমরা বরফের কথা চিন্তা করলে বরফের ক্ষেত্রে আমরা গলনাঙ্ক পাই 0 ডিগ্রি সেলসিয়াস, সোডিয়াম ক্লোরাইড বা লবণের ক্ষেত্রে পাই 801 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গলনাঙ্কটা হচ্ছে প্রত্যেকটা পদার্থের জন্য গলনাঙ্ক আলাদা আলাদা। গলন যদি বলতেছি, গলন হচ্ছে কঠিন থেকে তরলে নেওয়ার যে প্রক্রিয়া বা প্রসেস। কঠিন থেকে যে তরলে নিচ্ছি আমি তাপ দিয়ে, কঠিন থেকে তরলে নেওয়ার প্রসেসটাই হচ্ছে গলন গলন বা মেল্টিং। আর হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থটা সরাসরি তরলে পরিণত হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় সেটাই হচ্ছে ওই পদার্থের জন্য গলনাঙ্ক। আশা করি গলন এবং গলনাঙ্কটা আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে কঠিন থেকে তরল। এখন আমরা স্ফুটন এবং স্ফুটনাঙ্ক নিয়ে একটু বলি। মনে করো এটা একটা পাত্র, এটা আরেকটা পাত্র। এখানে পদার্থ আছে, তরল পদার্থ। স্ফুটন বা স্ফুটনাঙ্কটা আমরা পাবো হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে। এটাও তরল পদার্থের ক্ষেত্রে বাষ্পে পরিণত হওয়ার আমরা দুইটা টার্ম পাবো, একটা হচ্ছে বাষ্পীভবন আর একটা হচ্ছে স্ফুটন। আমরা এখানে তাপ দিচ্ছি, আমরা মনে করো এই পাত্রের মধ্যে আমরা তাপ দিচ্ছি, এখানে আমরা তাপ দিচ্ছি। তাপ দিলে দেখা যাবে শুধুমাত্র পাত্রের উপরিতল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, বাষ্পীয়। এখানে পদার্থটার মধ্যে বা পাত্রটার মধ্যে অনেকগুলো কণা আছে বা পানির কণা আছে। শুধুমাত্র তরলের উপরিতল থেকে যদি বাষ্পে পরিণত হয় সেটাকে আমরা বলবো বাষ্পীভবন বা ভেপোরাইজেশন, বাষ্পীভবন। আমরা তাপ দিচ্ছি, পদার্থটার পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র তরলের উপরিতল থেকে যদি বাষ্পে পরিণত হয় সেটাকে আমরা বলবো বাষ্পীভবন। আর এখানেও আমরা তাপ দিচ্ছি, সবগুলা জায়গা থেকে সেটা বাষ্পে পরিণত হচ্ছে। অর্থাৎ পুরা পাত্র থেকে বাষ্পে পরিণত হচ্ছে। পুরা পাত্রটা থেকে যদি বাষ্পে পরিণত হয় সেটাকে আমরা বলবো স্ফুটন। তাহলে গলন এবং স্ফুটন, গলনটা ছিল কঠিন থেকে তরলে পরিণত করার প্রক্রিয়ার নাম হচ্ছে গলন ছিল। তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করার প্রক্রিয়ার নাম হচ্ছে গলন। আর তাপ প্রয়োগে তরল পদার্থকে তরল থেকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়ার নাম হচ্ছে স্ফুটন। পরীক্ষায় যদি তোমাকে থাকে শুধুমাত্র তরলের উপরিতল থেকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়ার নাম কি, তখন সেটা হবে বাষ্পীভবন বা ভেপোরাইজেশন। তরলের উপরিতল থেকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়ার নাম হচ্ছে বাষ্পীভবন বা ভেপোরাইজেশন। আর তরল থেকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়ার নাম হচ্ছে স্ফুটন। স্ফুটনাঙ্কটা কাকে বলে? একইভাবে নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। আমরা যদি তরল পদার্থের কথা চিন্তা করি, তরল পদার্থটা 100 ডিগ্রি সেলসিয়াসে গেলে সেটা বাষ্পে পরিণত হওয়া শুরু করে, বাষ্প। তরলটা যখন আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে নিই, মনে করো 10 ডিগ্রি, এটাও তরল পদার্থ, 20 ডিগ্রি, মনে করো তরল ছিল, এটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এবার বাড়াচ্ছি, 90 ডিগ্রি বাড়াচ্ছি। যে মাত্র 100 ডিগ্রি হলো, এতক্ষণ পর্যন্ত তাপমাত্রাটা আমি চেঞ্জ করতেছি বা তাপমাত্রাটা বাড়াচ্ছি। পদার্থের তরল অবস্থায় ছিল, তাপমাত্রাটা প্রতিনিয়তই বাড়তেছে, কিন্তু পদার্থের অবস্থার কোনো চেঞ্জ হয় নাই। যে মাত্র সেটা 100 ডিগ্রিতে গেল, সেই তরলটা বাষ্পে পদার্থে পরিণত হলো বা বাষ্পে পরিণত হওয়া শুরু করলো। তাহলে তরলের জন্য পানির জন্য স্ফুটনাঙ্কটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। সেমভাবে সেটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটাই আলাদা। গলন এবং গলনাঙ্কের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি। স্ফুটন এবং স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্যটা আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে তাপ প্রয়োগে কঠিন থেকে তরল নেওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে গলন। তাপ প্রয়োগে তরল থেকে বাষ্পে নেওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে স্ফুটন। আমি এটা একটু করে লিখতেছি। কঠিনকে আমরা তাপ দিলাম, সেটা তরল হলো। তরলকে তাপ দিলাম, সেটা হচ্ছে বাষ্প। এই যে কঠিন থেকে তরলে নেওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে গলন, আর তরল থেকে যে বাষ্পে নিলাম সেটা হচ্ছে স্ফুটন। এখন আমরা তরল থেকে বাষ্প করতে পারি, বাষ্প থেকে কি আমরা তরল আসতে পারি না? উল্টা প্রসেস তো অবশ্যই থাকবে। তার তরল থেকে বাষ্পে নেওয়া,
তরল পদার্থকে তাপমাত্রা হ্রাস করে বাষ্পীয় অবস্থা থেকে পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরল পদার্থে আসবো তাপমাত্রাটাকে হ্রাস করে তাপ হ্রাস করে, অর্থাৎ তাপমাত্রাটা কমাই। আমরা এখানে তাপ বাড়াচ্ছি তাপমাত্রাটা কমাই যখন আমরা, তো বাষ্প থেকে যখন তাপমাত্রাটা কমাই দিচ্ছি সেটা তরল আসতেছে, সেটাকে বলতেছে ঘনীভবন বা কনডেনসেশন। অর্থাৎ তাপমাত্রা হ্রাস করে পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে বাষ্পীভবন। তাহলে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বাষ্পীভবন এবং ঘনীভবন, এটা হচ্ছে ঘনীভবন। বাষ্প থেকে তাপমাত্রা কমাই আমরা তরলে নিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন। আমি কথাগুলো লিখতেছি না, যদি বুঝতে পারো তুমি নিজের ভাষায় লিখতে পারবা। তাহলে আমরা 6টা সংজ্ঞা অন্তত লিখতে পারবো, গলন কি, গলনাঙ্ক কি, বা স্ফুটনাঙ্ক কি, বাষ্পীভবন কি, ঘনীভবন কি। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানাও। আমরা এরপর আলোচনা করব পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে। এরপর আমরা যাব হচ্ছে তাপ প্রদানের বক্ররেখা। এগুলো যদি আমরা বুঝতে পারি, তাপ প্রদানের বক্ররেখা বুঝতে আমাদের বেশিক্ষণ লাগবে না। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানাও। সবাই কি ক্লাস করতেছো? ক্লাস করলে কোনো মনোযোগ নাই, কোনো কমেন্ট নাই। কারা কারা ক্লাসে আসো একটু জানাও, আর এগুলো কি বুঝতে পারতেছো কিনা জানাও। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম সেটা কি বুঝতে পারতেছো নাকি জানাও একটু। বুঝতে না পারলে কমেন্ট করো, কোনো কিছু যদি বুঝতে না পারো সেটা বলো। ওকে, আমরা এখন যাব হচ্ছে পাতনের মধ্যে। পাতন কি? পাতন কি সেটা যদি আমরা এক লাইনের মধ্যে লিখি, পাতন মানে হচ্ছে তরলের বাষ্পীভবন বাষ্পের ঘনীভবন। অর্থাৎ পাতন কি সেটা যদি আমরা এক লাইনে বলি তাহলে বাষ্পীভবন প্লাস ঘনীভবন মিলে হচ্ছে পাতন। বাষ্পীভবন প্লাস ঘনীভবন মিলে হচ্ছে পাতন। তাহলে বাষ্পীভবনটা কার হবে? তরলের হবে। এগুলো খেয়াল রাখতে হবে। পরীক্ষায় এমসিকিউতে দিবে কঠিনের বাষ্পীভবন, বাষ্পের ঘনীভবন না দিয়ে তরলের ঘনীভবন এইভাবে বলতে পারে। সো এগুলো খেয়াল রাখতে হবে। বাষ্পীভবনটা তরলের হবে আর ঘনীভবনটা কার হবে? বাষ্পের হবে। তাহলে পাতনটা হচ্ছে তাপমাত্রা প্রয়োগে তরলকে বাষ্পীভূত করা এবং হচ্ছে তাপমাত্রা হ্রাস করে বাষ্পের ঘনীভবন করা, এটাই হচ্ছে মেইনলি পাতন। তাপ প্রয়োগে তরলের বাষ্পীভবন এবং তাপ হ্রাস করে বাষ্পের ঘনীভবনটাই হচ্ছে পাতন। তাহলে পাতনের মধ্যে দুইটা প্রক্রিয়া জড়িত থাকবে, তরলের বাষ্পীভবন হবে, বাষ্পের ঘনীভবন হবে। আমরা বাষ্পীভবন বললাম শুধুমাত্র পদার্থের উপরিতল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে বাষ্পীভবন ছিল। আর ঘনীভবনটা হচ্ছে তাপ হ্রাস করে বাষ্প থেকে তরলে নিয়ে আসার প্রক্রিয়ার নাম হচ্ছে ঘনীভবন। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপর আমাদের আরেকটা টার্ম হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনটা কি? আমরা পাতন তো অলরেডি পড়লাম। ঊর্ধ্বপাতনটা কি? ঊর্ধ্বপাতন হচ্ছে আমরা চট্টগ্রাম থেকে যখন আসি, মনে করো আমরা চট্টগ্রাম থেকে আসলে আমরা কুমিল্লা একটু দাঁড়াই, কুমিল্লা আমরা বিরতি নিই বা গাড়ির মধ্যে কুমিল্লা থেকে একটা বিরতি দেয়, তাহলে এটা হচ্ছে কুমিল্লা। আমরা বিরতি নিয়ে কী করি সেটা তোমরা জানো। চট্টগ্রাম, কুমিল্লা, এরপর হচ্ছে ঢাকা। আমরা চট্টগ্রাম থেকে ঢাকা যাব, মাঝখানে একটা বিরতি পাই, সেটা হচ্ছে কুমিল্লা। বা আমরা যদি পদার্থ নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে বরফ, এটা হচ্ছে তরল পদার্থ, এটা হচ্ছে বাষ্প, জলীয় বাষ্প। তাহলে ঊর্ধ্বপাতনটা কি? ঊর্ধ্বপাতনটা হচ্ছে আমরা কুমিল্লা কোনো বিরতি নিব না। ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে আমরা চট্টগ্রাম থেকে সরাসরি ঢাকা যাব, অর্থাৎ তাপ প্রয়োগে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত করার প্রক্রিয়ার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। অর্থাৎ তাপ প্রয়োগ করলে সেটা কঠিনে যাবে না, কঠিনটা তরল হবে না। অর্থাৎ তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিনে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনে অনেকগুলা এমসিকিউ থাকে বা উদাহরণের যে ঊর্ধ্বপাতনের যে
উদাহরণগুলো আছে, ঊর্ধ্বপাতনের উদাহরণ কোন কোন পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ, সেখান থেকে এমসিকিউ হয় বা হবে। ঊর্ধ্বপাতনটা হচ্ছে সরাসরি কঠিন থেকে বাষ্পে যাব। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি এগুলো কি তোমরা বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করো। ঊর্ধ্বপাতন পর্যন্ত আমরা আলোচনা শেষ করছি, এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছো কিনা জানাও। অর্থাৎ ঊর্ধ্বপাতনটা হচ্ছে কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে যাবে, সেটাকে আমরা বলবো ঊর্ধ্বপাতন। অর্থাৎ পদার্থের যে পরিবর্তনের মধ্যে তাপ প্রয়োগের ফলে সেটা কঠিন থেকে তরলে না গিয়ে সরাসরি বাষ্পে যাবে, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। ওকে, আমরা ঊর্ধ্বপাতনের যে উদাহরণগুলো আছে সেগুলো আমরা একটা লাইন দিয়ে মনে রাখবো। আমাদের এখন আবেগটা অনেক বেশি, আমরা যে 9, 10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমাদের এই বয়সে আমাদের আবেগটা অনেক বেশি থাকে, আবেগটা অনেক বেশি থাকে। এটা আমরা কোনো কিছু বুঝে বা না বুঝে আমাদের আবেগটা অনেক বেশি থাকে। এটা হচ্ছে কানা আবেগ, অর্থাৎ এটা একমুখী আবেগ, কানা আবেগ। এটা কী আবেগ? কানা আবেগ। কানা আবেগ। আমরা কানা আবেগ দিয়ে ঊর্ধ্বপাতিত পদার্থগুলো মনে রাখবো। আমাদের এই বয়সে যে আবেগটা সেটা হচ্ছে কানা আবেগ, একমুখী আবেগ। কতে হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় থাকে, তাহলে এটা কঠিন কার্বন ডাইঅক্সাইড। এটার আরেক নাম কি? কঠিন কার্বন ডাইঅক্সাইড কার কী নামে ডাকা হয় সেটা যদি তোমরা জানো কমেন্ট করো। কঠিন কার্বন ডাইঅক্সাইড। এরপর হচ্ছে কর্পূর। কর্পূর, কর্পূরের সংকেত কি সেটা জানলে কমেন্ট করো। কর্পূরের সংকেত এবং হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড কার কী নামে ডাকা হয়। দন্তে নতে হচ্ছে মনে রাখবো ন্যাফথলিন, নিশাদল। ন্যাফথলিনের সংকেত কি, নিশাদলের সংকেত কি দেখি এগুলো কমেন্ট করে। নিশাদল। আবেগ দিয়ে আয়োডিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কেউ কমেন্টও করতেছ না, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর ব্যাগ দিয়ে হচ্ছে বেনজোইক অ্যাসিড। তোমাদের বইয়ে নাই, জেনে রাখতে পারো। বেনজোইক অ্যাসিডে হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, বেনজোইক অ্যাসিড। আমাকে বলো কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কী নামে ডাকা হয়? কর্পূরের সংকেত কি, ন্যাপথলিনের সংকেত কি, নিশাদলের সংকেত কি দেখি কমেন্ট করো। কেউ কমেন্ট করতেছো? সবাই একটু কমেন্ট করো। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা AlCl3 সংকেতগুলো একটু দেখে নাও। AlCl3 নিশাদল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড NH4Cl, ন্যাফথলিন। ন্যাফথলিনের সংকেত কি? কারো কমেন্ট তো পাচ্ছি না। C10H8। কর্পূরের সংকেত কি? কর্পূরের সংকেত C10H16O। কর্পূরের সংকেতগুলো জেনে রাখবে। তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণগুলো আমাদের জানা থাকতে হবে। ঊর্ধ্বপাতিত পদার্থ আমরা মনে রাখবো কানা আবেগ নিয়ে। কানা আবেগ দিয়ে আমরা ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণগুলো মনে রাখতে পারি। কঠিন কার্বন ডাইঅক্সাইড, কর্পূর, ন্যাফথলিন, নিশাদল, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে বেনজোইক অ্যাসিড। তাহলে আমাদের 4টা টপিক শেষ হলো। একটা হচ্ছে পদার্থের কণার গতিতত্ত্ব, ব্যাপনের ম্যাথ এবং হচ্ছে মোমবাতির জ্বলন। এরপরে হচ্ছে আমরা পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য গলন, স্ফোটন, বাষ্পীভবন যা যা ছিল সেগুলো আলোচনা করছি। এরপর আমরা যাব যে টপিক থেকে ম্যাথ হবে বা যে টপিক থেকে ম্যাথ আসে সেটা আমরা 10 মিনিটের মধ্যে শেষ করব। সেটা হচ্ছে তাপ প্রদানের বক্ররেখা। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা আলোচনা করছি সেটা তোমরা বুঝতে পারছো কিনা জানাও। আর ক্লাস কি তোমরা করতেছো, কে কোন স্কুল থেকে আসো একটু কমেন্ট করো। এরপরে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে তাপ প্রদানের বক্ররেখা, যেখান থেকে পরীক্ষা অবশ্যই কোয়েশ্চেন হবে। অর্থাৎ এই অধ্যায় থেকে যদি কোয়েশ্চেন হয়, যে টপিকটা টাচ করবে বা যে টপিকটা থেকে কোয়েশ্চেন হবে আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। সো যারা যারা ক্লাসে আসো তারা কমেন্ট করো তোমরা কি এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করছি সেগুলো বুঝতে পারছো কিনা। আমি কমেন্ট একটু চেক করে নিই। লাবিবা, মাইশা কমেন্ট করতেছো। কর্পূর, ভেরি গুড। যারা যারা লাইভে আসো তারা একটু জানাও এতক্ষণ পর্যন্ত আমরা যা যা আলোচনা করছি সব কিছু বুঝতে পারছো কিনা। আমরা এখন তাপ পরিবর্তনের লেখচিত্রের মধ্যে যাব।
তাপ পরিবর্তন লেখচিত্র এই অধ্যায় থেকে যদি কোনো কোয়েশ্চেন হয় এই টপিকটা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা 80, 90, 100 যেটা বলতে পারো এটাই বলো। অর্থাৎ এই টপিকে যে টপিক থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে এটা। আমরা সেটা একদম শেষে শুরু করলাম, আমাদের চ্যাপ্টার ম্যাপের মধ্যে আমরা স্পেশাল কেসের মধ্যে রাখছিলাম এটাকে। তাহলে তাপ পরিবর্তনের লেখচিত্র, তাপ প্রদানের লেখচিত্র। আমরা মনে করো তাপ দিচ্ছি, আমরা কোনো একটা পদার্থকে তাপ দিলাম, তাপটা মেইনলি দুইটা অংশে ব্যয় হয়। প্রথম অংশ আমরা একটু বেসিকটা একটু জেনে নিই। দ্বিতীয় অংশ, আমরা কোনো একটা পদার্থে যখন তাপ দিই সেটা দুইটা অংশে ব্যয় হয়, প্রথম অংশ, দ্বিতীয় অংশ। প্রথম অংশের মধ্যে কি হয়? প্রথম অংশের মধ্যে সেটা অণু পরমাণুর বন্ধনটা দুর্বল করে। অণু পরমাণুর বন্ধন দুর্বল করতে ব্যবহৃত হয়, দুর্বল করে। অণু পরমাণুর বন্ধনটা দুর্বল করে, অণু পরমাণুর বন্ধনটা দুর্বল করে। সেখানে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন হয় না, পদার্থের অবস্থার পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা যখন কোনো একটা পদার্থের মধ্যে তাপ দিই সেটা দুটো অংশে বের হয়। প্রথম অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাপটা যায় সেটা অণুপরমাণুর বন্ধনটাকে দুর্বল করে, তাদের তাপমাত্রাটা বৃদ্ধি পায় এবং পদার্থের অবস্থার কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয় অংশের মধ্যে হচ্ছে অণুপরমাণুর বন্ধনটা দুর্বল করে এখানে অণুপরমাণুর বন্ধনটা ভেঙে ফেলবে। অণু পরমাণুর বন্ধন ভাঙতে বের হয়, অণুপরমাণুর বন্ধন ভাঙে। তাপমাত্রা বৃদ্ধি পায় না, তাপমাত্রা অপরিবর্তিত থাকে। তাপমাত্রা অপরিবর্তিত মানে হচ্ছে এখানে যে তাপটাই দিব সেটাই তো বন্ধন ভাঙতে বের হচ্ছে। তাপমাত্রা অপরিবর্তিত তাপমাত্রা অপরিবর্তিত থাকে এবং পদার্থের অবস্থার পরিবর্তন হয়। পদার্থের অবস্থার পরিবর্তন হয়। এই লাইনগুলো যদি আমার মনে থাকে, যত যেই ধরনের বক্ররেখা দিক না কেন আমি এই বেসিকটা থেকে সব ধরনের বক্ররেখা সলভ করতে পারবো। সো আমরা কোনো একটা পদার্থে যখন তাপ দিব, তাপটা মেইনলি দুইটা অংশে ব্যয় হবে। প্রথম অংশের মধ্যে সেটা অণু পরমাণুর মধ্যে যে বন্ধন থাকে সে বন্ধনটাকে দুর্বল করবে, সেখানে তাপমাত্রাটা প্রতিনিয়ত বাড়তে থাকবে। তাপমাত্রাটার পরিবর্তন হবে কিন্তু পদার্থের অবস্থার কোনো চেঞ্জ হবে না। দ্বিতীয় অংশে যে তাপটা ছিল সেটা অণু পরমাণুর বন্ধনটাকে ভাঙবে, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং পদার্থের অবস্থার পরিবর্তন হবে। এই দুইটা লাইন বা এই দুইটার সবাই লিখতে পারছো কি না একটু জানাও। এতটুক সবার লেখা শেষ কিনা একটু জানাও। এরপরের আমরা সরাসরি ইয়াতে যাচ্ছি, একটা লেখচিত্রের মধ্যে যাচ্ছি। সাবরিনা সাইমা আছে হচ্ছে সাইম, কোরিয়ানগর ML হাই স্কুল, কোরিয়ানগর। ওকে, এতটুকু সবার লেখা শেষ হলে আমরা এরপরের টপিকের মধ্যে যাচ্ছি। ওকে, আমরা এখন দেখব হচ্ছে তাপ পরিবর্তন লেখচিত্র। আমরা টেস্ট পেপার করলেই দেখবা প্রতি বছর এই লেখচিত্র থেকেই, যদি এই অধ্যায় থেকে কোয়েশ্চেন হয়, লেখচিত্র থেকে কোয়েশ্চেন হয় বা সেটা উদ্দীপকে থাকে বা সেখানে তোমাকে অনেক কিছু দিয়ে দিতে পারে, এখান থেকে মেনলি কোয়েশ্চেনটা হয়। আমরা একটা লেখচিত্র দেখি। এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে সময়, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা। সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াসে। -20, 0 ডিগ্রি, 20, 40, 60, 80, 100, 120, 140। আমরা এক্স অক্ষ বরাবর, আমরা ওয়াই অক্ষ বরাবর বা লম্বালম্বি আমরা রাখলাম হচ্ছে তাপমাত্রাটাকে, আর আমরা এক্স অক্ষে রাখলাম হচ্ছে সময়টাকে। আমরা বরফের একটা আমরা মনে করে একটা বরফ দিল আমাকে এরকম একটা লেখচিত্র দিল। এটা 0 ডিগ্রি পর্যন্ত এই অবস্থা ছিল, এখান থেকে এভাবে যাচ্ছে,
এই অবস্থা থেকে যাওয়ার পর মনে করো এটা 0 ছিল, এটা এ থেকে বি পয়েন্টটা আসলো, বি থেকে সেটা একদম এখানে যাবে 100 সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট। আমাকে বলতেছে এইখানে 0 থেকে এ বিতে কী হচ্ছে, আমি পয়েন্টগুলো লিখতেছি। প্রথমে ও থেকে এতে কী হচ্ছে, এ থেকে বিতে কী হচ্ছে, বি থেকে সিতে কী হচ্ছে, সি থেকে ডিতে কী হচ্ছে, এবং হচ্ছে ডি থেকে ইতে কী হচ্ছে। এখানে কোয়েশ্চেনটা কয়ভাবে কোয়েশ্চেনটা হতে পারে দেখো, এখানে বলতে পারে গ্রাফটাকে ব্যাখ্যা করো, বা এ বি রেখা এবং সি ডি রেখা চলমান কেন, বা এখানে তাপমাত্রাটা পরিবর্তন হয় কিনা ব্যাখ্যা করো, বা পুরো রেখাটার বা পুরো গ্রাফটার তাৎপর্য ব্যাখ্যা করো। পুরো গ্রাফটার তাৎপর্য ব্যাখ্যা করে। এটা একটা আমাকে বরফের তাপ প্রদানের বক্ররেখা দিয়ে দিল, আমাকে এগুলো ব্যাখ্যা করতে বললো। ওকে, আমরা ব্যাখ্যাতে যাই। 0 থেকে এ বা ও থেকে এতে দেখো তুমি সময় যত যাচ্ছে তাপমাত্রাটা বাড়তেছে। 0 থেকে মনে করো এটা 20 ডিগ্রি সেলসিয়াসের একটা বরফ ছিল, সেটা তাপমাত্রা 10 হচ্ছে, -10 হচ্ছে, -5 হচ্ছে, 0 হচ্ছে। অর্থাৎ প্রতিনিয়ত তুমি দেখো 20 থেকে 10 হচ্ছে, 10 থেকে 5 হচ্ছে, 0 হচ্ছে, তাপমাত্রাটা প্রতিনিয়ত বাড়তেছে। অর্থাৎ আমি 0 থেকে বা ও থেকে এর মধ্যে দেখতেছি তাপমাত্রাটা প্রতিনিয়তই বাড়তেছে, তাপমাত্রাটা পরিবর্তন হচ্ছে। আমরা জানি তাপটা দুইটা উপায়ে ব্যয় হয়। প্রথম অবস্থায় তাপটা শুধুমাত্র তার বন্ধনটাকে দুর্বল করে। তাহলে এখানে আমি যে তাপটা দিলাম 0 থেকে এর মধ্যে, সেটা বরফের অণু পরমাণুগুলোর বন্ধনটাকে দুর্বল করবে, তাপমাত্রাটা বৃদ্ধি পাবে, কিন্তু পদার্থের অবস্থার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ 0 থেকে এ এর মধ্যে এটা কি অবস্থায় আছে, 0 থেকে সেটা বরফ অবস্থায় আছে, সরাসরি বরফ। তুমি বলে দাও সরাসরি বরফ। এখানে আমাকে বলো তাপমাত্রা বাড়তেছে, তাপ বৃদ্ধি, পদার্থের অবস্থার পরিবর্তন, বরফ ছিল বরফই আছে, তাপ বৃদ্ধি পাচ্ছে, পদার্থের পরিবর্তন, তাপ বৃদ্ধি পাচ্ছে না কেন, বা পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে না কেন। তাপ বৃদ্ধি পাচ্ছে কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে না কেন? যে তাপটা আমি দিচ্ছি সেটা শুধুমাত্র অণুপরমাণুর বন্ধনটাকে দুর্বল করতেছে, বা অণুপরমাণুর মধ্যে যে বন্ধনটা আছে সেটাকে দুর্বল করতেছে। এরপরে এতে যে মাত্র আসলো বরফটা তরল হলো। এতে আসার পর, এই বিন্দুতে আসার পর সেটা তরল হলো। এই যে এ থেকে বিতে তুমি দেখো যতই সময় যাচ্ছে তাপমাত্রাটা কিন্তু একই থাকতেছে, 0 থেকে বাড়তেছে না, তাপমাত্রাটা একই থাকতেছে 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যে বরফটা ছিল, বরফটা পুরাটাই তরল পদার্থে পরিণত হওয়া না পর্যন্ত সেটা 0 ডিগ্রি সেলসিয়াসেই থাকতেছে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পুরাটা সেটা বরফ হচ্ছে। তাহলে আমি এ বি রেখার মধ্যে কী পাচ্ছি? এ বি রেখার মধ্যে আমি পাচ্ছি বরফ প্লাস পানি। এখানে আমি পাচ্ছি বরফ প্লাস পানি পাচ্ছি, বরফও পাচ্ছি, পানিও পাচ্ছি। এ বিন্দুতে আসতে সেটা বরফ, এ থেকে বিতে যাচ্ছে, আস্তে আস্তে সেটা পানিতে পরিণত হচ্ছে, আস্তে আস্তে বরফটা গলতেছে। তাহলে বরফ প্লাস পানি পাচ্ছি। তোমাকে কোয়েশ্চেন করতে পারে এ এবং এ থেকে বি এর মধ্যে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি কেন? এটা হচ্ছে একটা গলনাঙ্ক রেখা, বা এটা হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা। পরিবর্তন হয় না কেন? আমরা জানি, আমরা কোনো একটা পদার্থের মধ্যে তাপ দিলে তাপটা দুটো উপায়ে বের হয়। প্রথম অংশ হচ্ছে তাপমাত্রাটা পদার্থের বন্ধনটাকে দুর্বল করে, দ্বিতীয় অংশের মধ্যে সেটা তার বন্ধনটাকে ভাঙতে সাহায্য করে। বন্ধনটা দুর্বল করতেছে প্রথম অংশে, এখানে বন্ধনটা ভাঙতে সাহায্য করতেছে। এখানে আমরা যে তাপটা দিছিলাম সেখানে তাপমাত্রাটা চেঞ্জ হয়েছিল, বা তাপমাত্রাটা প্রতিনিয়ত বাড়তেছিল, কিন্তু পদার্থের অবস্থার কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু দ্বিতীয় অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাপটা দিচ্ছি, তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু পদার্থের অবস্থাটার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন না হওয়ার কারণটা হচ্ছে আমরা যে তাপটা দিচ্ছি সেটা তার বন্ধনটাকে ভেঙে ফেলতেছে। এ থেকে বিতে আমরা দুইটা অবস্থা পাচ্ছি, এখানে আমরা বরফ প্লাস পানি দুইটা পাচ্ছি, অর্থাৎ এখানে বন্ধনটাকে ভেঙে ফেলতেছে। এরপরে বি থেকে সি দেখো, বি থেকে সি এর মধ্যে তাহলে বিতে যখন আসলো সেটা হলো পানি বি থেকে সিতে যখন যাচ্ছে তাপমাত্রা 20 হচ্ছে, 40 হচ্ছে, 60 হচ্ছে, 80 হচ্ছে, প্রতিনিয়তই তাপমাত্রাটা বাড়তেছে,
প্রতিনিয়তই তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পদার্থের অবস্থার কি কোনো পরিবর্তন হচ্ছে? পদার্থের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা পানিই আছে। অর্থাৎ বি থেকে সি এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? বি থেকে সি এর মধ্যে আমরা পানি দেখতে পাচ্ছি এবং তাপমাত্রাটা বাড়তে দেখতে পাচ্ছি, তাপমাত্রা বাড়ছে। তাহলে এখানে তাপমাত্রাটা কোথায় যাচ্ছে? তাপমাত্রা বাড়তেছে কেন? তাপমাত্রাটা হচ্ছে মেইনলি এর মধ্যে যে বন্ধনটা থাকে, অণুপরমাণুর বন্ধনটাকে দুর্বল করতে ব্যয় হচ্ছে। যে মাত্র সিতে আসলো, সিতে আসার পর পানিটা আস্তে আস্তে বাষ্পের দিকে যাচ্ছে, কারণ আমরা জানি পানির গলনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100তে আসার পর সেটা আর তাপমাত্রাটা বাড়তেছে না, যত সময় যাচ্ছে পানি প্লাস বাষ্প হচ্ছে। অর্থাৎ আমার যে সিডি রেখার মধ্যে আমরা পাচ্ছি পানি প্লাস বাষ্প। তাহলে সিডি রেখার মধ্যে আমরা পানি প্লাস বাষ্প হচ্ছে। এইখানে তাপটা কি করতেছে? এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে, কারণ এখানে যে তাপটা দিচ্ছি সেটা অণুপরমাণুর বন্ধনকে ভাঙতে সাহায্য করতেছে। সেমভাবে তুমি এবার ডি থেকে ইতে যাও, ডি থেকে ইতে গেলে কি দেখতে পাবো? ডি থেকে ইতে গেলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে কি ছিল? বাষ্প ছিল, পানি বাষ্প ছিল। এখানে ডি থেকে ইতে গেলে, ডি থেকে ই পুরোটাই হচ্ছে বাষ্পই বাষ্প, যেটার তাপমাত্রাটা বাড়তেছে, তাপমাত্রাটা প্রতিনিয়ত বাড়ছে। তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা এই রেখার মধ্যে পাচ্ছি শুধুমাত্র পানি, এই রেখার মধ্যে শুধুমাত্র পাচ্ছি বাষ্প, এই রেখার মধ্যে আমরা শুধুমাত্র পাচ্ছি বরফ। অর্থাৎ ওএ, বিসি এবং হচ্ছে ডি পদার্থের তিনটা আলাদা আলাদা অবস্থা পাচ্ছে, বরফ, পানি এবং হচ্ছে বাষ্প। এদের ক্ষেত্রে খেয়াল করো, এই যখন একক অবস্থানে ছিল, ওএ বলো, বিসি বলো, ডিই বলো, এরা যখন একক অবস্থানে ছিল, তখন একক অবস্থানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে কি? তাপমাত্রার পরিবর্তন হয়, কিন্তু পদার্থের অবস্থার কোনো পরিবর্তন হয় না। কিন্তু দ্বৈত অবস্থা, বরফ এবং পানি এবং বাষ্প যখন দ্বৈত অবস্থায় দেখতেছি, দ্বৈত অবস্থায় যখন আমরা এদেরকে দেখতে পাই, তখন তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু পদার্থের অবস্থাটার পরিবর্তন হয়। এটা হচ্ছে তাপ প্রদানের বক্ররেখা। পরীক্ষা আসতে পারে তাপ শীতলীকরণের বক্ররেখা লিখো, তাহলে তুমি উল্টাভাবে ব্যাখ্যা করবে ই থেকে ডি কি, ডি থেকে সি কি, অর্থাৎ উল্টাভাবে তুমি এটাকে ব্যাখ্যা করবে, তাপ যখন হ্রাস করবে তখন কি হচ্ছে। তাহলে এটা হচ্ছে তাপ প্রদানের বক্ররেখা। পরীক্ষায় তাপ শীতলীকরণের বক্ররেখা আসতে পারে, অথবা তোমাকে এইখানে বরফ না দিয়ে তোমাকে স্পেসিফিকভাবে পদার্থ বলে দিতে পারে, NaCl এর জন্য তাপ প্রদানের বক্ররেখা ব্যাখ্যা করো, NaCl এর জন্য ব্যাখ্যা করো। অথবা তোমাকে বলতে পারে কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন মানে সলিড কার্বন ডাইঅক্সাইড বা ড্রাই আইস বা কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তাপ প্রদানের বক্ররেখাটা ব্যাখ্যা করো। কঠিন কার্বন ডাইঅক্সাইড বললে খেয়াল করতে হবে সেখানে কোনো তরল হবে না। কঠিন কার্বন ডাইঅক্সাইড আমরা এর আগে কানা আবেগের মধ্যে বা ঊর্ধ্বপাতিত পদার্থের একটা উদাহরণ পড়ছিলাম, কঠিন কার্বন ডাইঅক্সাইড। সেখানে আমরা জানি কঠিন কার্বন ডাইঅক্সাইডকে যখন আমরা তাপ দিব, সেটা তরল না হয়ে সরাসরি বাষ্প হবে, অর্থাৎ সেটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তোমাকে কঠিন কার্বন ডাইঅক্সাইড বলে দিতে পারে। সেখানে ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে কী হতে পারে? ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে এই ধরনের লেখচিত্রটা কী হতে পারে সেটা ব্যাখ্যা করতে বলতে পারে। সো আজকের ক্লাসটা আমরা মোটামুটি যতটুকু আলোচনা করা যায়, পরীক্ষায় যে টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে সব কিছুই আলোচনা করার চেষ্টা করছি। অর্থাৎ পদার্থের অবস্থা বা স্টেটস অফ ম্যাটারের মধ্যে যত ধরনের টপিক আছে বা যেই জায়গা থেকে কোয়েশ্চেন হতে পারে, MCQ, CQ, জ্ঞান অনুধাবন, সব কিছু বলার চেষ্টা করছি। আজকের ক্লাসে বুঝতে পারো নাই বা কোনো প্রবলেম থাকলে একটু কমেন্টে জানাও, আমি কমেন্টগুলো চেক করব। যারা এতক্ষণ ক্লাসে ছিল তারা একটু কমেন্ট করতে পারো কে কোন স্কুল থেকে আসে এবং কে কোন ব্যাচের, SSC কে কোন ব্যাচের এবং হচ্ছে কে কোন স্কুল থেকে আজকের ক্লাসটা করছো সেটা একটু কমেন্ট করতে পারো। ওকে, আশা করি সবাই, আমি আজকের ক্লাসটা শেষ করতেছি, আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। কারো কোনো প্রবলেম থাকলে একটু কমেন্টে জানাও, আমি কমেন্টে চেক করব। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ক্লাসটা শেষ করব।
আমরা মোটামুটি সবগুলো টপিক টাচ করার চেষ্টা করছি। প্রথমে চ্যাপ্টার ম্যাপটা দিলাম, চ্যাপ্টার ম্যাপের মধ্যে অধ্যায়ের মধ্যে কী কী আছে, কোন টপিকগুলো বেশি পড়া উচিত, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলছি, এবং সেখান থেকে আমরা পরীক্ষা আসার মতো যে টপিকগুলো আছে সবগুলো আলোচনা করার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম থাকে একটু জানাও, আমি কমেন্টটা চেক করে আজকের ক্লাসটা শেষ করতেছি। সবাই ভালো থাকো। আমরা ইনশাল্লাহ প্রতি বৃহস্পতিবারে কেমিস্ট্রি ক্লাস হবে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ক্লাস কোন কোন দিন হবে সেটা জানতে ক্লাস 9-10 ফ্রি কোর্স ওই গ্রুপে যুক্ত থাকতে পারো। আমাদের অনলাইন এবং অফলাইনে পেইড কোর্স, ফ্রি কোর্স সব কিছুই চালু আছে, সো তোমরা ক্লাসগুলো করতে পারো। আমাদের অফলাইন ব্রাঞ্চ হচ্ছে চট্টগ্রামে গুলজার টাওয়ারের অপোজিট AKB প্লাজার 3য় তলায় আমাদের অফিস, 4র্থ তলায় আমাদের ক্লাসরুম। তোমরা গিয়ে দেখে আসতে পারো। সেখানে আমাদের ক্লাস 9-10 SSC, ক্লাস 9, ক্লাস 10 এবং হচ্ছে SSC 22 এবং ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ক্লাস অলরেডি চলমান। আমি আরেকবার বলে যাচ্ছি, SSC 22 নিয়ে আমাদের একটা প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে 25 তারিখ থেকে। সেখানে তোমাদের সবগুলো সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো সাবজেক্টের জন্য আমরা একটা মডেল টেস্টের আয়োজন করতে যাচ্ছি, যেটা সম্পূর্ণ ফ্রিতে তুমি পরীক্ষাগুলো দিতে পারবা, এবং আলাদাভাবে তোমার জন্য মেন্টরস কেয়ার এবং হচ্ছে লাইভ ক্লাস এবং সবগুলো কঠিন টপিকের জন্য তোমাদের লাইভ ক্লাসের ব্যবস্থা করা হবে। সো যারা ক্লাসটা করতে চাও বা মডেল টেস্টে অংশ নিতে চাও, তাদের ফিল্ড সায়েন্স গ্রুপ এবং সোয়েলসের সায়েন্স চেম্বার গ্রুপ এবং পেজে একটা গুগল ফর্ম পেয়ে যাবা এবং রুটিন পেয়ে যাবা। সেটা রুটিনটা পূরণ করে, সেই রুটিনটা দেখে গুগল ফর্মটা পূরণ করে তোমরা পরীক্ষায় অংশ নিতে পারো, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারো। আর আমাদের 9-10-এর জন্য আমাদের অফলাইনেও পেইড কোর্স চলমান এবং অনলাইনেও পেইড কোর্স চলমান। যারা জানতে চাও বা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারো বা আমাদের গ্রুপগুলোতে দেখতে পারো। আর আমাদের ফ্রি ক্লাসও চলমান। ক্লাস 9-10 ফ্রি কোর্সের মধ্যে আমরা সবগুলো সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি। আমরা যখন সময় পাই লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করি। আমাদের ফিল্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমরা অনেকগুলো ক্লাস পেয়ে যাবা, 9-10 ইন্টারের অনেকগুলো ক্লাস পেয়ে যাবা। সো সবাই আমাদের সাথে থাকো। ফিল্ড সায়েন্স উইথ সোহেলসার সায়েন্স চেম্বারের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।